আচ্ছা, আমার কথাটা হচ্ছে কি, আমরা যখন তোমার কাছ থেকে তোমার বইটার সাথে দুইটা আলোচনা পাই, বিশেষ করে রাদারফোর্ড আলোচনাটা, যেটার মধ্যে আসে লারার আলোচনাটার মধ্যে আমরা অনীতিকে অনেকটা দেখে ফেলি। এবং অনীতির যে এই উপন্যাসটার বাইরেও অন্যান্য সাহিত্যের কিছু অনুসন্ধান এবং তার সাহিত্যিক প্রবণতার অনেকগুলো খবর সেখানে আছে। এই যে বাস্তবতা এবং কল্পনার যে হেয়ালিটা অনীতির সেই প্রথম জীবন থেকেই আছে, এবং অন্যান্য ছোট গল্পের মধ্যে এবং উপন্যাসের মধ্যেও। এবং এই যে তার একটি কাল্পনিক শহর বানানোর যে অভিজ্ঞতা, সেটাও আমরা আম, এই লারার আলোচনার থেকে খবর পাই। যদিও আমরা অন্যান্য আলোচনার মধ্যেও সেটা দেখেছি। আবার অন্যদিকে এই বইটির সম্পর্কে, আমাদের আজকের আলোচিত বইটির সম্পর্কেও আমরা ওই ইয়োসার আলোচনার মধ্যে থেকেও অনেক খবর পেয়ে গেছি। মানে বইটি ওখানে, গল্পটি ওখানে বলা হয়েছে একরকম ভাবে। আর লেখক সম্পর্কে আমরা একটু বোঝার চেষ্টা করেছি লারার আলোচনাটা থেকে। তো এর মধ্যে দিয়ে এই বইটির আজকে বইটির আলোচনার সুযোগ যেন অনেকটাই আমাদের হাতে তৈরি হওয়া, অর্থাৎ অলরেডি আমরা তৈরি কিছুটা, আহ, বলতে পারি যে আমরা পূর্ব প্রস্তুতি নিয়ে আসা ওই দুইটি আলোচনার কারণে আর কি। হ্যাঁ, যে আমাদের গাইড করে ফেলেছে দুইটি আলোচনা, না হলে আমাদের আলোচনাটা মুক্ত হতে পারতো। এই যে লোকটার এই লেখা, সেই লেখা সম্পর্কে লারার তথ্যটা আমি ঠিক কিছুটা বিভ্রান্ত হয়েছি, যে উনি একাধিকবার বলছেন কথাটা, যে এক্সিস্টেন্সিয়ালিজমের মূল কথাটা, প্রবক্তাটা আসলে এই অনেত্তি। এই জন্যই যে 1931-এ তার এই বইটি, কিন্তু আমরা সবাই জানি উনি 30 বছর বয়সে 39 সনে এই বইটি, 1939 সনে বইটি হয়। তাহলে উনি এই কথাটা কেন বলছেন? এইটা আমার কাছে, আনিস, তোমার কাছে প্রশ্নটা, যে এখানে কিন্তু বইটা লেখা হয়েছে তা নয়, বইটি প্রকাশ হওয়ার কথা আছে। হ্যাঁ, তো সেই কারণে ধরো লেখাটা যদি আগে হয়ে যেতে থাকে, তাহলে সেখানে ওর মাত্র কেবল 20 বছর, মানে খুব আর্লি 20, অনেক। কিন্তু আমরা আবার অন্য অন্য জায়গায় দেখি যে সে তার 30 বছর বয়সী বইটি লিখেছে। তো অনীতি সম্পর্কেও আমরা আমাদের বিভিন্ন আলোচনা থেকে জানতে পারি যে সে একটা আসলে উচ্চ মধ্যবিত্ত পরিবারের ছেলে, কিন্তু তার ব্যক্তিগত জীবনে আর তার সেই বৃত্তের প্রভাব, শেষ বৈভব যতটা শেষ দিকে এসেছে, শুরুর দিকে তা ছিল না। এবং সেই ইঙ্গিতটাও লারার লেখার মধ্যে আছে। আমি তার সত্যতা জানি না, এটা কতটা গল্পের অংশ আর কতটা বাস্তবতা, যে এক প্যাকেট সিগারেট কিনতে না পারা, অথবা সেই সময়ের সামরিক শাসকের যে নিষ্পেষণ ছিল, তার ভিতরে সিগারেট খেতে না পারার কারণেই সেই সময় ওই তরুণ ওই রকম একটি গল্প লিখে ফেলে। আমাদের এই দা পিট কি কোর গল্পর মতো একটি গল্প। এবং আহ, এই যে লোকটি, যে 1909 সনে যার জন্ম, আর 1939 সনে সে যেটা লিখছে, যেটা মিড 30s বলাটাই বেশি ভালো, যেখানে সার্ট তার এক্সিস্টেন্সিয়ালিজম নিয়ে কথা বলেছে। আমি অনীতিক একটা মাত্র গল্প পড়েছি আর এই উপন্যাসটা পড়লাম। তার বই আসলে পাওয়া খুব ডিফিকাল্ট হয়ে গেছে ইংরেজিতে। আমি আসলে সার্চ করে নিতে পারি না, ভালো মনে হয় ইংরেজিতে আছে, আমি পাইনি আর কি। তো আমার পড়ার সীমিত ওইটুকুই। এর মধ্যে দিয়ে এবং অন্য আলোচনার মধ্যে দিয়ে আমি আরো অন্যান্য আলোচনার মধ্যেও গেছি। আমি তাকে এক্সিস্টেন্সিয়ালিস্ট বলবোই, কিন্তু তারও আগে আমার যে জিনিসটা ওকে বেশি আকর্ষণ করেছে, সেটা তার অন্য উপন্যাসের মধ্যে। এবং এইটা তার ব্যক্তিসত্তারও একটি জায়গা। মানে আমরা তার পরিচয়ের কথা বলতে, যে এই কথাটা আমাকে বলতেই হয়, যে অনিত্যি এই যে আহ, এই স্ট্রিম কনসাসনেসে যে কথাটা, চেতনার প্রবাহ যে কথাটা, যেটা আমরা ইউলিসিস পাঠ করার সময় বেশি উপলব্ধি করি, এবং ধারণাটা সম্পর্কেও আমাদের অনেকেরই, আমার অন্তত, ধারণা হয়েছে এই স্ট্রিম কনসাসনেস কথা। তো এই যে চেতনা প্রবাহর যে জায়গাটি, এই 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 উপন্যাসের মধ্যে যতটা না ব্যক্তির অস্তিত্বের কথা, তার থেকে আমার কাছে মনে হচ্ছে তার চেতনারই কথা বেশি, মানে চেতনা এই প্রবাহটাই এই গল্পের মধ্যে বেশি। যেমন ব্যক্তিগত জীবনে যখন আমরা জানি, অন্যের আলোচনার মধ্যে থেকে, যে তার স্ত্রীও সেই সাক্ষ্য দিচ্ছে যে ও কখনো তার ব্যক্তি জীবন আর তার কাল্পনিক চরিত্র বা কাল্পনিক কল্পনা, দুটার মধ্যে সে ফারাক করতে পারছে না। অর্থাৎ
সে কিন্তু সবসময় জন্য এরকম একটা কনসাসনেসের মধ্যে যেটা আছে সেটা, যাকে আমরা কিছুটা এইভাবে বলতে পারি যে হাফ কনসাস, অথবা তার যে চরিত্র, যে চরিত্র সৃষ্টি হয়েছে অথবা যে চরিত্র এখনো সৃষ্টি হয় নাই, তার সঙ্গে তাকে তিনি যতটা বাস্তব মনে করেন, তার থেকে তার তার থেকে তার প্রকৃত বাস্তবতা খুব বেশি পার্থক্য নেই। এবং ওই বাস্তব কাল্পনিক যে চরিত্র অথবা উপন্যাসের যে চরিত্র, সেই উপন্যাস বালজাকেরই হোক, অন্য কোনো মহৎ লেখকেরই হোক না কেন, তিনি সেইগুলোকে অনেক বেশি বাস্তব মনে করেন, তার নিজের রচিত চরিত্রগুলোর মতোই আরো বেশি বাস্তব মনে করেন বাস্তব চরিত্রের থেকেও। তাহলে এই যে একটা মানে ব্যক্তিত্ব, একটা অনেক রকম, আমি বলবো যে এটা আমরা যে সমস্ত লেখকদের সাথে সচরাচর পরিচিত হই, তাদের মধ্যে থেকে তার এই ব্যক্তি স্বাতন্ত্র্যটা একটু সত্যি সত্যি খুব স্বাতন্ত্র্য তিনি, তার এই এই অভিব্যক্তি প্রকাশের দিক থেকে। আরেকটা জিনিস আমরা খেয়াল করি যে তিনি তো মানে নিজের শহরে মাত্র হাই স্কুলও শেষ করেননি, আর্জেন্টিনায় চলে যান, সেখানে ইউনিভার্সিটিতে অ্যাডমিশন নিয়েছিলেন, কিন্তু কতদূর শেষ করেছেন তা আমরা জানি না। কিন্তু সেখান থেকেই তিনি পত্রিকা সম্পাদনা, লেখালেখি, উপন্যাস, ছোট গল্প ওইখানেই লিখেছেন, দেশে চলে আসছেন। এবং আসবার পরে তার এই লেখালেখির স্রোতের মধ্যে যে জিনিসটা আমরা আরো অবাক হয়ে লক্ষ্য করি, আমাদের এতদিনে আহ, ল্যাটিন সাহিত্য পড়ার যতটুকু অভিজ্ঞতা হয়েছে, মানে আমি আমার কথাটাই বলছি, তার মধ্যে দেখি এই অনীতির মধ্যে যে আধুনিকতা, সেই আধুনিকতা আমরা আসলে ওই গত শতাব্দীর প্রথম ভাগেই আমি খুব মনে পড়ছিল খুব বেশি করে আমার কাফকার কথা। কাফকার মধ্যে অনেক কিছুই আছে, মানে আরো বেশি অনিশ্চিত, আরো কিন্তু এই আধুনিক মননের যে একটি জায়গা, যে একটা অস্তিত্ব নিয়ে হেয়ালি, একটা খামখেয়ালিপনা, একটা মানে মানে একাকী হয়ে যাওয়া, একটা এমটিনেস। আর আরেকটা জিনিস হচ্ছে এই যে কাফকার মধ্যে আমরা যেটা দেখি, বাস্তবতাটা আমরা ওখানে খুঁজে পাচ্ছি না, কিন্তু একটা বাস্তব তাকে একটি একটা সময় তাকে আক্রান্ত করছে। সেটা উনি ওই ওই যে আক্রান্ত করছে এটাকে উনি ব্যাখ্যা করতে না চেয়ে ওই বিষয়টাই বর্ণনা দিচ্ছেন, যে কিভাবে সেই ক্যাসেলের আহ, ইয়েরা, যারা কর্মকর্তারা আছে, তাদের সাথে এই যে মানুষটি যে সার্ভের জন্য আসছে, আমাদের গল্পের প্রোটাগনিস্ট যে কে, তার যে একটি সংকট, এবং সে যে ভিতরে যেতে চাও, তার যে একটা কাজ নিয়ে আসা, সে এখানে কিছুই হদিস করতে পারে না, তার কি কাজ, কার সাথে সে কথা বলবে, কে তাকে কাজ দেবে, কি হবে না হবে, অথবা তার যে কি অপরাধ, কি কিছুই সে জানে না। কিন্তু এই যে যে না জানা বাস্তবতাটা, এই না জানা বাস্তবতা তার উপরে একটা অতি বাস্তব হয়ে উঠেছে, এবং সেটাকে সে এক্সারসাইজ করেছে তার রচনার মধ্যে সারাটা সময় ধরে। একে এসে আমরা আহ এই অনীতিকে এসে দেখি যে অনীতির জীবনের মধ্যে সেরকম একটি জায়গা এমন ভাবে তৈরি হয়েছে, যিনি কল্পনা এবং বাস্তব এই দুটো নিয়ে একটা ফিউশনের মতো তৈরি করেছেন, যে যেখানে এত সাটল যে কোনটা কল্পনা আর কোনটা বাস্তব আমাদের বুঝে নিতে একটু কষ্ট হয়, অথবা আমরা খুব সচেতন ভাবে পড়ে যাই যদি, এবং দ্বিতীয়বার পড়া অবশ্যই দাবি রাখে। কিন্তু আমাদের এখানে একটা সমস্যা তৈরি করে দিয়েছে আমাদের এই আলোচনা দুটো, এই আলোচনা দুটোর মধ্যে দিয়ে আমরা এই কথাগুলো আগেই বুঝে ফেলেছি বা জেনে নিয়েছিলাম। তো যার ফলে আমরাও তখন ওইটা, ওই মেয়েটি যে আলাস্কার মরুভূমি থেকে নগ্ন অবস্থায় দৌড়ে এসে পাতার বিছানার মধ্যে শুয়ে পড়লো, অথবা তাকে আবার যখন সুইজারল্যান্ডের শ্যালেতে দেখি, সেখানে আবার আরেক রকম, আবার মানে এই, এবং সে তার একটা আসলে তরুণ বয়সে সে একটা তার প্রেম ছিল, তার শরীর ছিল, কিন্তু এখনো আমরা এসে তাকে এরকম ভাবে দেখি। অর্থাৎ এই যে এই জায়গাটা যে এই আলাস্কাতে বা অন্য জায়গায় যে এই মেয়েটি, তার যে একটি আহ অতীত, অথবা তার যে একটি কল্পনা জগতের চরিত্র, এবং আমাদের এই লেনাসোরও সাথে তার যে ইন্টারাকশনটা হচ্ছে, যেভাবে হোক, যেভাবে তাকিয়ে আছে, যেভাবে, অথবা একটা আরেকটা মেয়ে, আমি শব্দটা কিভাবে ব্যবহার করবো আমি জানি না, যার সাথে তার একটা শারীরিক সম্পর্ক হওয়ার সম্ভাবনা আছে, অথবা সে চায় অথবা চায় না, এটা লিনাসের উপরে ডিপেন্ড করে। আমাদের প্রোটাগনিস্ট অত্যন্ত বেশি আহ মানে ব্যক্তি হয়ে ওঠে, একজন মানুষ তার বন্ধু, নিজস্ব পছন্দের। হ্যাঁ, তোমাকে ইন্টারাপ্ট করছি, আমরা অনেকদিকে আর একটু চিনে নিই, তারপরে আমরা গল্পে ঢুকি। হ্যাঁ, আসলে আমি অনিত থেকেই চিনানোর জন্য তার গল্পের ভিতর দিয়ে যাচ্ছি, শুরু থেকে আমি সেইভাবেই যাচ্ছি। হ্যাঁ, তো আচ্ছা। এখন এই এই যে মানে তোমাকে যে কথাটা আমি বললাম, যে আমরা হাই স্কুল ড্রপ হওয়া একটা ছেলে,
তার ভিতরে যখন আমরা এই ধরনের মানুষ মনোজগৎটাকে দেখি, এবং এই মনোজগৎ যে জিনিসটাকে আমরা কানেক্ট করি পুরো ইউরোপিয়ান আধুনিক সাহিত্যের যে জায়গাটা, হ্যাঁ, সেই জায়গাটা, এবং আজকে যেটা খুবই কন্টেম্পোরারি, আজকে পর্যন্ত সেটা খুব কন্টেম্পোরারি, এই জায়গাটি আমরা, বিশেষ করে তার এই শুরুর উপন্যাসটা, আমরা কিন্তু ল্যাটিন সাহিত্যের অন্য লেখকদের যাদের আমরা পড়েছি তাদেরকে আমরা সেভাবে পাই না। অনিতির বাবা একজন কাস্টমসের ছিলেন, অফিসার ছিলেন। তার মা কিন্তু ব্রাজিলিয়ান, অনিতির মা। এবং সেখানেও তিনি একটা ধনাঢ্য পরিবারের থেকে আসা। অনিতিরা দুই তিন অনিতির একটা ভাই ছিল, একটা বোন ছিল। অনিতিরা তিন ভাই বোন। তো এই যে ব্যক্তিগত এই সমস্ত টুকটাক জিনিস খুব ইম্পর্টেন্ট হয়ে ওঠে তখন, যখন আমরা আসলে আহ, একজন লেখক, যার অনেকটির মতো লেখক, আমরা আরো অনেক লেখককে একই রকম ভাবে পেয়েছি, যার লেখালেখি আর যার ব্যক্তি জীবনটা কিভাবে যেন একাকার হয়ে যায়। যখন এরকম একাকার হয়ে যায়, তখন আমরা আসলে শুধুমাত্র কয়েকটি ইনফরমেশন দিয়ে লেখককে চিনতে পারি না। হ্যাঁ, সেটা শুধুমাত্র যে কোনো জায়গা থেকে যে কোনো সময় আমরা ওই খবরটা নিয়ে নিতে পারি। তিনি 1909 সনে জন্ম নিয়েছিলেন, 94 সনে মারা গেছেন, 84 বছর বয়সে মারা গেছেন। কিন্তু যেখানে এটা একটা ইনফরমেশন আমার কাছে ইন্টারেস্টিং, সেই জিনিসটা আমি একটু ভালোভাবে জানতে হবে। সেটা হলো, উনি যখন ওই যে একজন লেখকের, সেটা আর্জেন্টিনাতেই ঘটেছিল। আহ, সেটা হচ্ছে যে আহ, একটা গল্পকে নিয়ে, যে যখন একটা রিজাইন তার এগেনস্টে চলে যায় এবং লেখককে সেখানে প্রিজন করা হয়েছে, এবং অন্যান্য লেখকরা, বিখ্যাত বিখ্যাত সেই সময়কার লেখকরা যখন তাকে সমর্থন করে, যার মধ্যে যার মধ্যে অনিতিও ছিলেন, লেখকের পক্ষে দাঁড়ানোর জন্য তার কিন্তু জেল হয়, এবং 6 মাসের জেল হয়। সেই সময় মার্কেস, ইয়োসা এবং বিখ্যাত বিখ্যাত লেখকরা অনীতির হয়ে আপিল করেছে তাকে মুক্তির জন্য, এবং এটার প্রতিবাদ করেছে। এবং অনীতি 6 মাসের মধ্যে মুক্তি পেয়ে সরাসরি স্পেনে চলে আসেন, মাদ্রিদে। এবং জীবনের শেষ পর্যন্ত, এটি সম্ভবত 1974 এর কথা, মুক্তি পেয়ে জীবনের শেষ দিন পর্যন্ত, মৃত্যু পর্যন্ত তিনি মাদ্রিদেই থাকেন। তো এই হচ্ছে আমাদের সংক্ষেপে অনীতি সম্পর্কে কথা। ঠিক আছে, অনেকটা বিধয় বলেছি, তুমি আনিস অন্য কি বলো। না না, ঘুরে ঘুরে তো অবশ্যই আবার তোমার কাছে আসবো আমরা। আর কেউ ওর সাথে যোগ করতে চান? রিটন ভাই? চলো, ও, চেহারা দেখা যাচ্ছে না। না না, এখন যাচ্ছে, এখন যাবে। আমি আচ্ছা। কয়েকদিন ধরে আসলে ফ্লুতে ভুগছি, র্যাপিডেটলি ফ্লু, কারণ লাস্ট কত মাস ধরে প্রত্যেক মাসের শেষে এরকম ফ্লু হয়। তো যাই হোক, আমি মোটামুটি পড়ছি, কিন্তু আলোচনা একটু পরে করতে চাই, দেখি অন্যান্য অনেকে কি বলে। তবে একটা কথা একটুখানি বলে রাখি সবাই, লিওনার্দো ডিকার্পিওর একটা মুভি আছে, শ্যাটার আইল্যান্ড মনে হয় মুভিটার নাম। সেখানে গল্পের শেষে আমরা জানতে পারি যে এতক্ষণ সে যে পাগলা গারদের যে প্রিজনের সেলের বিভিন্ন গল্প গল্প সে দিচ্ছিল, আমরা যে দেখছিলাম, সেগুলো আসলে সবই তার মনের মধ্যে ঘটে। এটা তার মাথার লিটন ভাই মধ্যে, একটু এটা আসলে ইন্টারাপ্ট সে করছি, আপনার ভয়েসটা মনে হয় একটু লো আজকে, মানে ও, শোনা আপনার যাচ্ছে সাইড না? থেকে কোনো। কথা শোনা যাচ্ছে না? শোনা হ্যাঁ, শোনা যাচ্ছে, যাচ্ছে একটু। লোতে আছে একটু, আর কিছুই না। ও, ভলিউম লো এখন। আরো না, কিভাবে ভলিউম আপ করতে হবে, মানে কথার ভলিউম তো আপ করা যায় না। আমি দেখি, চেষ্টা করে দেখি স্টুডিও। আমি কিন্তু আমার এখানে আপ করতে পারলাম। আমার মনে হয় প্রত্যেকে চেষ্টা করলে হয়তো একটু করা যাবে, ভলিউম বাড়ানো যাবে। মাইক্রোফোন, আচ্ছা ঠিক আছে, এবার দেখা যাক। কিন্তু ভালো শোনা যাচ্ছে, অসুবিধা হচ্ছে না তো? হ্যাঁ, একটু আমার আস্তে অসুবিধা শোনা হচ্ছে গেলেও না। ভালো শোনা যাচ্ছে। ইন্টারাপ্ট তো আচ্ছা দরকার নেই, আপনি কথা বলে যান। আচ্ছা, ঠিক আছে। না, ওইটা বলছিলাম, তখন এই যে এই কুয়ো গল্পটার যে বর্ণনা, সেটা দেখে আমার কেন যেন মনে হচ্ছিল, মানে শেষ করার অনেক আগেই মনে হচ্ছিল এইগুলো তার মাথার মধ্যে ঘুরছে, এটা বাস্তবের সাথে কোনো সম্পর্কই নেই। তো যাই হোক, এবার বাকিটা আপনি আলোচনা করেন, আমি পরে অ্যাড করব। আর কেউ অন্যকে নিয়ে দোস্ত সাহাব বলবে? মুজাফফর না বলবে? না, শুনছি শুনছি। মুজাফফর, অনিতি? হ্যাঁ, আচ্ছা, না আমি আর একটু বলি বিক্ষিপ্তই, কারণ এইটা খুব গুছিয়ে বলার মতো টেক্সট না। অনেকটি আমি আমার লাইফে যে টেক্সট গুলো নিয়ে খুব স্ট্রাগল করছি, তার মধ্যে অনেকটি একটা, সেটা আনিস ভাইকে আমি এর আগেও বলছি। এটা অবশ্য স্ট্রাগল করছি ইন ম্যানি ওয়েজ, কারণ আমি দেখি যে এইরকম একটা উপন্যাস লেখা হচ্ছে। এটা মনে হয় সাদি ভাই বললেন, আমি ডেটটা খেয়াল করি, 39, তাই না?
হ্যাঁ 29? 39 সনে 39-এ 39 হয়েছে, প্রকাশিত হয়েছে। আচ্ছা, না না 39 39 ওর 30 36-এ বছর যদ্দূর বয়স। মনে হয় 36-এ লিখেছে, 39-এ করেছে 39 প্রকাশ হয়েছে। হ্যাঁ, ওটাই প্রকাশ। বলছি, ওটাই হুম, বলছি। তাহলে তাই যদি হয় সেটা 39। দেখবো, যে এই জন্য কথাটা বললাম যে তাই যদি হয় তাহলে আউটসাইডার প্রকাশিত হয়েছে সম্ভবত 42 সালে, আউটসাইডার। আর ছাত্রের একটা উপন্যাস ছিল নওসিয়া, নজিয়াটা জানি না। তো এরও পরে, নজিয়া হ্যাঁ, কিন্তু আর হ্যাঁ, তো এই জন্যই বলা হয়, সরি আমি ইন্টারাপ্ট করলাম, এই না জন্যই করেন, এটা তো ডায়লগের মতোই করেন, হ্যাঁ অসুবিধা নাই, হ্যাঁ। না এটা তো ওই আড্ডা, জন্যই, এটা আড্ডা, অবশ্যই করবো না এই আমরা। জন্যই না রাদালো লারা বলেছে যে অনীতি আসলে এই এক্সিস্টেন্সিয়ালিজম নিয়ে প্রথম কথাটা বলে। তবে এইখানে আচ্ছা, অনীতির এই ডেভেলপমেন্টের আগে যে উপন্যাসটা তখন বিশ্ব সাহিত্যে খুবই গুরুত্বপূর্ণ হয়ে উঠেছে, মানে পরবর্তীকালে বেশি হয়েছে, তখন আলোচিত হয়েছিল, বিতর্কিত হয়েছিল, সেটা ইউলিসিস নিয়ে। সেই ইউলিসিসের মধ্যে যে স্ট্রিম, ফ্লো অফ স্ট্রিমের কথাটা আছে, কনসিয়াসনেসের যে কথাটা আছে, হুম, স্ট্রিম কনসিয়াসনেসের যে কথাটা আছে, সেইটা কিন্তু তোমার এই ইউলিসিস লেখার পরের ঘটনা, অর্থাৎ এই উপন্যাসটা লেখার আগেই আমরা ইউলিসিস পেয়েছি। হ্যাঁ, সেটার কথা আচ্ছা, বলতে আচ্ছা, চাচ্ছি। হুম, হ্যাঁ, কিন্তু এক্সিস্টেন্সিয়ালিজম মানে, এবং ইভেন এক্সিস্টেন্সিয়ালিজম এমন একটা মানে শিল্প বা দর্শন বা সাহিত্য রীতির ক্ষেত্রে, দর্শনের ক্ষেত্রে আমাদের ভূমিকা রেখেছে, যে এইটাকে আমরা খুব আলাদাভাবে যেন নোটিস করতে পারি না, কারণ শিল্পের অনেকগুলো ধারা এবং শিল্প আন্দোলনের জন্য আভাগার্দ সাহিত্যের শিল্পের যে জায়গাগুলো আছে, যে প্রচলিত সমস্ত কিছুর প্রতিপক্ষ হয়ে ওঠা, তার আর একটা নতুন ধারণা তৈরি করে দেওয়া, সেই আভাগার্দ লিটারেচারের জন্য এটা একটি পার্ট তোমার এক্সিস্টেন্সিয়ালিজম, এবং সে মিলিয়ে গেছে সবকিছুর মধ্যে দিয়ে। কিন্তু এই যে স্ট্রিম কনসিয়াসনেসের জায়গাটি খুব সব উপন্যাসে আসেনি, এবং একজন লেখকের সারাক্ষণ ধরে এই অনীতি এর মধ্যেই আছে। এইটা আমার কাছে না, তুমি যে কথা বললো না, ডিফিকাল্ট, ইটস রিয়েলি ডিফিকাল্ট, যে একজন মানুষকে, যে মানুষ সাংবাদিকতা করছে, একটা বড় পত্রিকার সম্পাদনার কাজ করছে উরুগুয়েতে এবং আর্জেন্টিনাতে, পর মেক্সিকো মাদ্রিদে এসেও সে প্রচুর নানান কাজে ব্যস্ত, এবং অনেকগুলো উপন্যাস, অনেকগুলো ছোট গল্পের বই, বিশেষ করে ছোট গল্পেতে সে তার অনেক মানে রেখেছে, ভূমিকা রেখেছে, এবং আমরা হয়তো বা ভবিষ্যতে তার ছোট গল্পও পড়বো। তো এইরকম একটা মানুষ, যেটা তোমার কাছ থেকে নিয়ে গেলাম আমি, সরি, না আমার না কাছে অসুবিধা খুব নেই, লাগে হুম। যে আমাদের ওয়ান অফ দ্য পায়োনিয়ার আধুনিক লেখক, এই কথাটা বলার জন্য এটা বললাম, ওয়ান অফ দ্য পায়োনিয়ার আধুনিক লেখক, বুম সাহিত্য তো বটেই, আমি যোগ এটা করি ইউরোপিয়ান এখানে, সাহিত্য। আমি যোগ করি এখানে, সেখানে হ্যাঁ হচ্ছে হ্যাঁ, এমন একজন লেখক যে নাকি 100% বলা হয়ে থাকে, 100% সে তার নভেলের চরিত্রে মানে বাস্তবে বাস্তবে বাস করে, বাস করেছে। এমনকি একদম তাই। মৃত্যুর আগ মুহূর্ত পর্যন্ত সে ওই সিগারেট, যে সিগারেটের কথা নিয়ে আমরা এখন আলাপ করব, যে সিগারেট, মানে তুমি যে প্রশ্নটা করেছো, একদম 100% এটা সত্য ঘটনা। 1971 সনে ওই সামরিক শাসক এই উইকেন্ডে এই সিগারেট বেচতে পারবে না, করে দিয়েছে, ওটা বন্ধ করে দিয়েছে আইন করে। তো সেই সিগারেটের ভিতরে সে মরার আগ পর্যন্ত সিগারেট ফুঁকে মারা গেছে। আমি আমি আবার মাইক্রোফোন দিচ্ছি এই ইয়ের কাছে, কি বলে, কার কাছ থেকে নিলাম, সাদির কাছ থেকে, মুজাফর 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 মুজাফর, না মুজাফর দিচ্ছি। না সুবিধা হলো, সাদি ভাই যেটা বলেন ওই কথাতে আমি যাচ্ছিলাম, তাতে একটা গ্রাউন্ড তৈরি হলো যে তাই এইগুলো বলার কারণে এইটাই যে তখন আমরা ধরে নিচ্ছি 100 বছর প্রায় আগে, আজকে 25 হলে 39 ধরেন, -90 বছর আগে তখন একটা উপন্যাস লেখা হচ্ছে। এবং আধুনিক আমাদের উপন্যাসের যে গ্রোথ যদি আমরা দেখি, যদি হিস্টোরিক্যালি, যে মোটল ভিক্টোরিয়ান এজটাকে তো উপন্যাসের একটা বুম একটা বলবো ওই সময়, তখনকার উপন্যাসের যদি আমরা দেখি যে তখনকার উপন্যাসের প্যাটার্নটা, রিয়েলিজমটা কিভাবে এসছে, ন্যারেটর কিভাবে এসছে, এবং সময়ের খেলাটা কিভাবে ছিল, একেবারে লিনিয়ার একটা সময়। আমরা সেই জেন আয়ার থেকে শুরু করে, আমরা টমাস হার্ডি থেকে শুরু করে, আমরা যদি সেই অলিভার টুইস্ট গুলো, মানে ওই সময় না যদি উপন্যাসগুলো আমরা দেখি, যেটা আসলে ওয়ার্ল্ড উপর নভেলকে একটা বিরাট রকম কন্ট্রিবিউশন আছে ওই 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 এজের, ভার্জিনিয়া সেইখানে। উলফ। হ্যাঁ, ভার্জিনিয়া উলফ বরঞ্চ আমরা অনেকটির সাথে আরো রিলেট করতে পারবো, হ্যাঁ কিন্তু অনেকে, সেই জন্য আমি বললাম আর হ্যাঁ কি, হ্যাঁ। এদের পারবো না। তো আমি বলছি যে এই সময় একটা উপন্যাস লেখা হচ্ছে, দেখেন একজন চরিত্রকে ব্যাখ্যা করা হচ্ছে, যে চরিত্রটা হয়তো ইমোশনালি আমরা দেখছি খুবই এক্সস্টেড, এই যে ন্যারেটর লিনাসেরও, এবং আমরা দেখছি যে মোরালি সে এক ধরনের, তার ভিতরে নীতি নৈতিকতার যে ভিক্টোরিয়ান এজে যে সেন্সটা তৈরি করে স্টিভেনসনরা সব এটা, সেই জায়গাতে সে বিলং করে না, তার কাছে নীতি নৈতিকতার টিপিক্যাল ডেফিনেশনটা তার কাছে নেই।
এবং সে মানুষটা ট্র্যাপড বাই কি বলবো মেমোরি, ডিজায়ার অ্যান্ড ট্রমা। ব্যাপারটা দেখতে হবে যে শুধু মেমোরিতে না, মেমোরির মধ্যে তার আবার খুব এক্সট্রিম ডিজায়ার আছে পুরো ইয়ের মধ্যে। সাধারণত আমরা মেমোরির মধ্যে দেখি যে একটা নস্টালজিয়া, যে সাধারণত আমরা যখন এরকম কোনো ক্যারেক্টার পাই তখন নস্টালজিয়া পাই এবং সেটার মধ্যে একটা রোমান্টিকতা তৈরি হয়, সেটা অন্য একটা সেন্সে। ঠিক ডিজায়ার থাকে না এইরকম ডিজায়ার, বিশেষ করে যদি আমরা সেটাকে এরোটিক ভাবেও দেখি এই ডিজায়ারটাকে। আর একটা হচ্ছে ইলুশন। এই ইলুশনটা তো এই উপন্যাসের পুরো জিনিসটাকে, যেটাকে আমরা ড্রিম বলি আর রিয়েলিটি বলি, দুটোর মধ্যে এই একটা ডিলিংসটা আমরা দেখবো যে ভিক্টোরিয়ান এজের উপন্যাসে এরকম পাবোই না আমরা। শুধু আমি ভার্জিনিয়া উল্ফকে একটু আলাদা সরায় রাখছি, তাকে অন্যভাবে আবার ব্যাখ্যা যদি তুলনা করতে হয় বা কামুদের এর সাথে রিলেট করে, কিন্তু আমি জেনারেল উপন্যাসের ট্র্যাডিশন থেকে বলছি। সেই জায়গায় একজন উপন্যাসিক আসলো এবং সে আসলে গল্প বলতে আসেনি। আমরা সোসাইটিকে, ভিক্টোরিয়ান এজ উপন্যাস আসলে আসলে সব সমাজকে ব্যাখ্যা করতে উপন্যাস আসে। উপন্যাসের জন্মইটাই হয় টু ইন্টারপ্রিট দ্য সোসাইটি, নট দ্য ইন্ডিভিজুয়াল সোল। যেটা এই প্রথম ইনি বললেন যে আমি কোনো মানুষের কথা বলবো না, আমি আত্মার কথা বলবো। এই কথা বলে উপন্যাসের জন্মটা হয়নি। যদি আমরা দেখি উপন্যাসের জন্মটা হয়েছে সোসাইটির, সমাজের আত্মার কথা বলা, রাষ্ট্রের আত্মার কথা বলা। কিন্তু এই প্রথম এই একজন ব্যক্তি আত্মার মধ্যে গেলেন এবং এই আত্মার মধ্যে গিয়ে কোনটা ঘটে আর কোনটা ঘটে না এই দুটোর বিভেদটা উনি ভেঙে দিলেন। এবং এইখান থেকে আমরা দেখবো যে যদি এই যে আধুনিকতার কথা সাদ কামালি ভাই বললেন, যে একটা উপন্যাস সেই সময় লেখা হচ্ছে যেটার মানে মানে সময়টা খন্ড খন্ড হয়ে ভেঙে গেছে, সময়গুলো ছড়াই ছিটে আছে, এবং সেই কিউবিজমের মতোই যে গল্পের মানে পুরো মানুষের যদি অবয়বদের উপন্যাসটাকে, তার হাত পা চোখ মুখ ছড়াই আছে, কোনো এক জায়গায় খুব ওয়েল অর্ডার করা ওইরকম ভাবে নাই যেটা যেন বুঝতে পারি। আর হচ্ছে এটার মধ্যে ট্রুথ, ফ্যান্টাসি এবং লাই, এই যে একটা সোসাইটিকে রিড করতে গেলে একটা ট্রুথ থাকে, এইখানে কোনো মোটা দাগে কোনো ট্রুথ, কারণ ওর একটা বন্ধু চরিত্র আছে, মূলত তিনটা চরিত্র যদি ধরি, সে যাদের সাথে গল্পটা, একটা হলো তো সে যদি দেখি ট্রুথ এবং এই যে নৈতিক কথা বলছিলাম, যে প্রথমে সে যখন রেপ করে দেখবো সেইখানে সে নৈতিকভাবে এটাকে নীতি নৈতিকতার মাপকাঠিতে সে দেখেনি পুরো ব্যাপারটাকে প্রথমেই। এবং এইখানে আমরা আউটসাইডারের কথা আমি কেন তখন আসলো একটু, যে আউটসাইডারও যখন সে খুন করে, বলে বলে খুন করে পরিস্থিতিগত ভাবে, এবং সেই যে নৈবেত্তিকতা, যদিও আউটসাইডের সাথে এটা মিলবে না, আমি অনেকভাবে এটা দেখবো যে আউটসাইডার না এটা, কিন্তু আমি এমনি বলছি যে প্রসঙ্গক্রমে যে এই ঘটনাটা তাকে সারা জীবন আমার মনে হয়নি কখনো ঘটনাটাকে তাকে হর্ন সে একটা ক্রাই করছে এবং তাকে তাড়া দেয়নি, তা ওই রকম ভাবে সে আক্রান্ত না, বরঞ্চ সেইটাকে একটা রোমান্টিক জায়গায় নিয়ে গেছে পরবর্তীতে, যখন সে বোধহয় সুইজারল্যান্ডে গেল, ওইতে গেল, যখন সে অলরেডি মৃত মেয়েটা, তখন তাকে যে ক্যারি করছে তার সঙ্গে, তখন সে আর একটা বাস্তবতা তার জন্য সে তৈরি করছে। এই চরিত্রটা, রিয়েলিটিটা সে অ্যাকসেপ্ট করছে এইভাবে যে এই রিয়েলিটিটা সোসাইটি বা রাষ্ট্র তৈরি করে দিচ্ছে না তার জন্য, সে বলছে আমার রিয়েলিটি আমি তৈরি করব। এবং সেই জন্য তার যে সেই ওই যে প্রস্টিটিউট যে মেয়েটার সঙ্গে তার সখ্য হচ্ছে, সেইটাও ঠিক যেভাবে সোশ্যালি তার সাথে অন্যদের ইন্টারাকশন হচ্ছে সেটা না। এবং একটা বন্ধু যার সাথে সে রুমমেট হোক না কি হোক, যে সমাজ পরিবর্তনের রাজনীতির সাথে যুক্ত, আন্ডারগ্রাউন্ড পলিটিক্সের সঙ্গে, আমরা জানি আন্ডারগ্রাউন্ড পলিটিক্স কি, এবং সে সোসাইটিকে করবে, সেই লোকটার প্রতিও তার সাথে ওই অ্যাটাচমেন্ট তৈরি হচ্ছে না, ওই পলিটিক্যাল অ্যাটাচমেন্ট, ওই নীতিনৈতিকতা আদর্শিক অ্যাটাচমেন্ট তৈরি হচ্ছে না একবারও, বরঞ্চ তার সাথে একটা সম্পর্কের আমরা দেখছি একটা আলাদা একটা সেলফ হিসেবে, ঠিক তারা ম্যাচ করছে না নিজেদের সঙ্গে। এইরকম একটা গল্প লিখছেন আজ থেকে 90 বছর আগে একজন রাইটার, একটা নতুন ট্র্যাডিশনে। এবং তারপরে দেখছি যে স্টোরিজ উইদিন স্টোরিজ, এই গল্পটা একটা কোনো গল্প না, অনেকগুলো ছোট ছোট গল্প। এইটা মানে কেন উপন্যাস, এটা আনিস ভাই পরে হয়তো ব্যাখ্যা করবেন, আমি এর জন্য যাচ্ছি না, কিন্তু সেটুকু বলবো যে অনেকগুলো ছোট ছোট গল্প নিয়েই তো এই উপন্যাসের একটা, মানে উপন্যাসটা সেন্ট্রাল পয়েন্ট কি, আমি কোনো সেন্ট্রাল পয়েন্ট খুঁজতে যাবো না। আমার ডিফিকাল্টিজ হয়েছিল কি, হয়তো ভাবছিলাম একটা মোটা দাগে গল্প আবিষ্কার করব, যেটা এখানে মোটা দাগে গল্প আবিষ্কার করার কোনো ব্যাপার নেই, এটা আসলে একটা চিত্রকল্প রিড করার মতো ব্যাপার পুরো ব্যাপারটার মধ্যে। এবং ওই আবারও বললাম যে সত্য মিথ্যার ব্যাপারও নাই, যেহেতু স্বপ্ন এখন উইশ ফুলফিলমেন্ট, এখন হতে পারে এই লোকটার একটা উইশ ফুলফিলমেন্টের ব্যাপার আছে, তার রিয়েলিটিটা তার হয়তো এই উইশ ফুলফিলমেন্টের মধ্যে দিয়ে যাচ্ছে। আবার দেখবো পুরোটাকে উইশ ফুলফিলমেন্ট, সে কি আসলে এইরকম উইশ করে ভেতরে ভেতরে, তাও মনে হচ্ছে না পুরো উপন্যাসের মধ্যে। তো এই জিনিসগুলো কিছু জিনিস সাংঘাতিক ভাবে এসছে। আরেকটা হলো যে ওই সময়ের পরবর্তীতে প্রেক্ষাপটে যদি দেখি, যেমন ভার্জিনিয়া উল্ফের কথা বললেন সাদি ভাই, যে স্ট্রিম অফ কনসিয়াসনেস এর যে ব্যাপারটা আধুনিক উপন্যাসটাকে বদলে দিল একটা এই প্রবণতা এসে, নতুন একটা প্রবণতা এসে, যারা পরবর্তীতে অনেকেই এসে এটা কি ইয়েরটা কবে লেখা সাদি ভাই, ওই যে আন্দ্রে ওই যে ফরাসির যেটা আর্দে না, বেতোয়া নাকি,
না এই হ্যাঁ, না আমি ডেটটা তোমাকে বলতে পারবো না, কিন্তু স্ট্রিম অফ কনসাসনেসটা প্রথম আমরা ইউলিসিসের মধ্যেই পাই, এবং বিশ্ব সাহিত্যে এখান থেকে আলোচনাটার সূত্রপাত ঘটে। না, কিন্তু ওইটা তো একটা মাস্টারপিস, ওই জন্য বললাম ওইটার কথা। হ্যাঁ, ওইটাতে হ্যাঁ, স্পেশালি আচ্ছা। পুরো উপন্যাসটাই তাই। হুম, আহ, হুম। ওই উপন্যাসটা, এবং ওইটা খুব ছোট একটা উপন্যাস। আহ, আদ্রে ব্রেতোর, হ্যাঁ আদ্রে ব্রেতোর। আন্দ্রে তো আমি বেতো, হুম, হ্যাঁ, আন্দ্রে বেতো তো ফর্টিজের, হ্যাঁ ঠিক আছে, হ্যাঁ হ্যাঁ, আন্দ্রে ওই বেতোর একই কথা বলতে একই পারো। ইতে। হ্যাঁ, কিন্তু হ্যাঁ, স্ট্রিম অফ কনসাসনেসে একটা বড় 1950। ব্যাপার তৈরি হলো, যেটা আমরা আধুনিক সাহিত্যের একটা বড় ট্রেস, এবং অনেত্তির কাছে ঋণী এই অর্থে, যদি ধরি যে তখন আমরা যাদেরকে পেলাম, ধরুন আমরা রুলফোকে পড়লাম, যে রুলফোর একটু আগে তো, যে রুলফো কার কাছ থেকে যদি একটা পরম্পরা তৈরির ব্যাপার থাকে, প্রত্যক্ষভাবে নাও নাই, আমরা ধরে নিলাম রুলফো পায়নি, সেটা স্বতন্ত্র, কিন্তু তারপরও রুলফো, ফুয়েন্তেস, ইয়োসা, এই জেনারেশনকে যদি দেখি, এই জেনারেশন যে আরেকটা সাহিত্যের আনলো, তার জন্য আমরা আজকে রাইটার্সদের রাইটার হিসেবে, এই পুরো স্কুলের একটা মাস্টার হিসেবে আমরা চিহ্নিত করতে পারি এই একজন লেখককে, যে 30 বছর বয়সে কুয়ো লিখছে। এরপরে কি লিখছেন আমাদের জানার দরকার নেই, এমন একটা টেক্সট উনি লিখে ফেলেছেন 30 বছর বয়সে, যেটা দিয়ে আমরা আসলে একটা একটা নতুন স্কুল, নতুন একটা ঘরানা তৈরি করতে পারছি এই উপন্যাসের। হ্যাঁ, আমার মনে হয় পরে আরো কিছু বলার আছে, পরে আসি আরেকটু কথা অন্যরা বলুক। ওয়াহিদা হুম। আপা, আপনি কিছু বলবেন? আব্দুল্লাহ, যোগ করবেন কেউ? আমি সাথীর কাছেই শুনবো, গল্প শুনবো, তার আগে কেউ যদি যোগ না করে আমি যাচ্ছি। আমি এই ও তো অনুবাদ করেছি অনেক অনেক আগে, এই নিঃসঙ্গতার 100 বছরের পরেই। এই আমি যখন অনুবাদগুলো করি, তখন ওই লেখক সম্বন্ধে, তার লেখার সম্বন্ধে ওই টুটকো টাটকা একটু একটু এদিক ওদিক লিখে রাখি একটা নোটের ভিতরে। তো সেই নোটটা এতদিন পরে আমি আবার টেনে বের করেছি। তো সেই নোটের ভিতরে কি কি আমি লিখেছিলাম, আমি প্রথমত লিখেছিলাম যে ওই ইয়ে তো সাদ কামালি এবং মোজাফফর তো বললো বিশ্ব সাহিত্যের সাথে অনেত্তিকে বললো। বিশ্ব সাহিত্য আমার ওইভাবে পড়া নেই, ওদের মতো করে পড়া নেই। আমার যতটুকু পড়া আছে সেটা হচ্ছে আহ ল্যাটিন সাহিত্য এবং বাংলা সাহিত্য, কিছুটা আগেকার গুলো পড়া আছে। তো আমি ল্যাটিন সাহিত্যর ওখানে যেটা দেখতেছি, অনেত্তির আগে যারা লিখেছেন, তারা এই সামাজিক ব্যাপারগুলো, তারপর ওই মানে সামাজিক সংঘর্ষগুলো, সামাজিক সমস্যাগুলো, রাজনৈতিক সমস্যাগুলো, তারপর ওই কিছু কিছু মিথ, এমনকি কিছু মিথ একটা উপন্যাসে, একটা গল্পে লেখার জন্য ইতস্তত বোধ করতেন। তো এই অনেকটি প্রথম এসে এই ওই জিনিসটাকে একদম চেঞ্জ করে দিয়েছেন, এরকম একটা ব্যাপার দেখা যায়। তারপর দেখা যায় যে সবাই লিখতেছে, এই সময় সবাই লিখতেছে একটা ঘটনায় কি ঘটতেছে, কিন্তু অনেত্তির লেখাতে আমরা পাই যে কি ঘটতেছে তখন না, যখন কিছুই ঘটে না, যখন আপাত দৃষ্টিতে দেখা যায় যে সমাজটা শান্ত, সবকিছু শান্ত, তার ভিতরের যে তলানি, সেই তলানি নিয়ে লিখতেছে অনেত্তি। তো এই ব্যাপারটা আমার কাছে খুব খুব অবাক করলো। তারপরে এই যে এই মোজাফফর একটুখানি ছুঁয়ে গেল যে আহ, আহ, কি বলে, আহ, রুলফো, বা এই যে আহ, ইয়োসা বা গাব্রিয়েল গার্সিয়া মার্কেস, ওরা অনেত্তি না আসলে ওরা আসতো কিনা, বা ওই ধরনের কিছু একটা বললো। আমি বলবো যে কোমালা বা মাকনদের তৈরি হতো না যদি তারা সান্তা মারিয়া না পড়তো। অনেত্তি সান্তা মারিয়াকে বানাচ্ছে একটা ইমাজিনারি একটা একটা হিসেবে। নগর। হুম। হ্যাঁ, সেখানে সান্তা মারিয়া না আসলে মাকন্দ, কোমালা তাদের অস্তিত্ব হতো না। তো এরকম ছোট ছোট আছে, যেমন এই যে ওর যে এই লেখার স্টাইলের যে ইনফ্লুয়েন্স যেটা, তো এখানে সে এই যে আগে একজন লেখককে হয় বিশাল করে বানাইতো, না হয় তারে একেবারে মেরে ফেলতো, দুইটার অ্যান্টিগনিস্ট যেটা একদম পচায় দিত, দুইটার একটা। কিন্তু এই অনেত্তি প্রথম দেখাচ্ছে সাধারণ একজন একটা মানুষ নিস্তরঙ্গে একটা জীবন যাপন করতেছে, কিন্তু তার ভিতর যে এত রস থাকতে পারে, তার ভিতরে যে এত মানে উপন্যাসকে অথবা গল্পকে সাধারণ মানুষের স্তরে নিয়ে এসেছে, আমি দেখতে পাই এখানে। তো এরকম অনেক অনেকই আছে যে। তারপর আর একটা জিনিস দেখতে দেখতে পাই আমরা, এই সে লিখতেছে, যে জিনিসটা লিখতেছে কারো তোয়াক্কা না করে, কারো পছন্দ হোক বা হুম। না হোক, সে লিখে যেতেছে। তার বলার ইচ্ছে হইতেছে বলে যাইতেছে, কোনো লোকরে কোনো জাস্টিফিকেশন করতেছে না
জাস্ট নিস্তরঙ্গ ভাবে যা হচ্ছে লিখে যাচ্ছে। তো এই ধরনের জিনিসগুলো এর আগে দেখা যায়নি। তো আমি এইটুকুই যোগ করব, যোগ করে আমি মানে আমি একদম শেষে, আমাদের গল্পটার শেষে বলতে চাই যে কেন এই ছোট্ট উপন্যাসটা, ওটা বরঞ্চ পড়তে চাই। আমি একটা প্রবন্ধ লিখেছি, আমি পড়বো অথবা পরে দিয়ে দিব, ওটা যদি সময় পাওয়া যায়। ওটা আমি করেছি, এই লিখেছি গত কয়েকদিনে। তো তার আগে আমি চাইবো কুয়োটা নিয়ে আলাপ করতে। আর কুয়োটা নিয়ে আলাপ করার জন্য আমাদের আহ, গল্প মানে গল্প সব থেকে ভালো আমি শুনেছি আমাদের সাথীর কাছে যাবো আমি। আচ্ছা, আমি একটু মাঝখানে ইন্টারাপ্ট করি। বলো। সেটা হচ্ছে যে আমাদের মুজাফফর একটি প্রশ্ন রেখেছিল, ওইটা আমি আসলে অ্যাড্রেস করতে চাচ্ছিলাম, কিন্তু তোমার কথাটা শোনা দরকার ছিল। সেটা হলো এই, কেন এই ছোট 30 পৃষ্ঠার 32 পৃষ্ঠার রচনাটি একটি উপন্যাস, কমপ্লিট উপন্যাস? সেটা হচ্ছে যে উপন্যাসে যে তাত্ত্বিক জায়গাটি, সংজ্ঞার যে সাধারণভাবে যে সংজ্ঞার যে জায়গাটি আমরা ধরে নিই যেভাবে, তাতে আয়তনের সাথে তার কোনো সম্পর্ক নেই। উপন্যাসের মধ্যে থাকে যে সমগ্রতা, সেটা সময়ের জীবনের সমগ্রতা, একটা চরিত্রের ভিতর থেকে হয়ে ওঠা এবং তার একটা পরিণতির দিকে যাওয়া। সেই ব্যক্তিকে ধরেই আমরা সেই সময়টাকেও রিড করি এবং তার চারপাশের সময়ের সাথে তার যে সম্পর্ক সেটাকেও দেখি, এবং অন্য চরিত্রগুলো যার সাথে আসছে, এবং সমস্ত কিছুর মধ্যে এই যে যে খেলাটা চলে, এর নায়ক থাকে হলো সময়, এবং এই চরিত্রগুলো হচ্ছে তাকে অনুষঙ্গ অথবা সময়কেই প্রকাশ করে। এখন এই সময় কখনো কখনো ব্যক্তির সময়, কখনো কখনো আমাদের মানে ইউনিভার্সাল একটা টাইম। এই অনীতির এই উপন্যাসের মধ্যে আমি দেখি যে এই লিনাসেরও এমন একজন ব্যক্তি, যে শেষ পর্যন্ত উপন্যাসের শেষের দিকে এসেও তাকে কিন্তু কেউই এই কথা বলতে পারবে না যে সে আসলে একটা ইডিয়েট, সে হতাশ, সে ব্যর্থ, সে তার বিবাহ ভেঙে গেল, অথবা অনেক কিছু আমরা গল্পের মধ্যে দিয়ে দেখেছি একের পর এক। কিন্তু এই সমস্ত কিছুই আহ, আদালতে যাচ্ছে, ডিভোর্সের সময়, সমস্ত কিছুর মধ্যে আমরা কিন্তু 4-5টা দেখে ফেলছি একই সঙ্গে, এবং উপন্যাসের শেষে এসে আমরা তার একটা বৈশ্বিক চিন্তার জায়গাটাও দেখি। এই যে বিশ্ব সম্পর্কে নানান জায়গায় একটি তর্কও তাকে দেখি, ক্লদেসের সঙ্গে তার রুমমেট অথবা কে এরকম। তো এই যে মানে এই যেখানে তার সঙ্গে একটি বিরোধ হয় এবং সেইটা বেশি মজা লাগে। এখন এই কারণে আমার কাছে মনে হয় যে একটি কমপ্লিট উপন্যাস হওয়ার জন্য, একটা উপন্যাসকে উপন্যাস হওয়ার জন্য, যা নোভেলা নয়, এই অনীতির আলোচকরা এই আলপোসোকে অনেকেই বলছে নোভেলা। আসলে আলপোসো কেন সম্পূর্ণই উপন্যাস, যেটা পরবর্তীকালে এসে এরা ঠিক করেছে, সেটা হলো এই দৃষ্টিকোণ থেকে যে এইখানে সেই সমগ্রতাটা তৈরি হয়েছে, যেই সমগ্রতাটা উপন্যাসে তৈরি হয়ে থাকে। হ্যাঁ, সেই কারণে এটা একটি উপন্যাস। এবং তুমি একটা জিনিস মানে অবাক হওয়ার মতো জায়গা, যে শেষের দিকে এসে মানে উপন্যাসের যে আহ টুকরো টুকরো ভাবে কিন্তু সে অন্য গল্প দিকে ছড়িয়ে যায়নি, সমস্ত গল্পটাই তাকে ঘিরে কিন্তু আছে, এই প্রোটাগনিস্টকে ঘিরে আছে, এবং এই গল্পগুলো ছাড়া ছাড়া মনে হতে পারে, এবং এর লিঙ্ক হতে কোনো সমস্যা হচ্ছে না, কারণ ছাড়া ছাড়া হয়ে সে একেবারে অন্য একটি গল্পের ভিতরে চলে যায়নি। লিনাসরা নিজের অভিজ্ঞতার, তার স্বপ্ন এবং কল্পনা এবং বাস্তবতা নিয়ে কথাগুলো বলছে, সে সে অন্যদিকে চলে যাচ্ছে না। এই জন্যই যতই ছাড়া ছাড়া হয়ে যাক না কেন, সে কোথাও বিচ্ছিন্ন হয়ে উঠলো না গল্পের ভিতর থেকে। সে যতই একটা এমটিনেসের কথা বলুক না কেন, তার ভিতর থেকে যে একটা অসম্ভব রকম আহ সংকট দেখতে পায়, সেই সংকটটাকে সে কখনোই সংকট হিসেবে কি দেখেছে? সে সবসময় যেন এই জিনিসটাকে নিয়ে মজা করেছে, এবং সে প্লেফুললি তার ওই সংকটটাকে পাশে একটি কল্পনাকে যুক্ত করে দিয়ে সেই কল্পনা জগতের মধ্যে দিয়ে সে আরেকটি গল্প তৈরি করার চেষ্টা করছে, তাকে ঘিরে আর কি। এবং শেষে এসে সে যখন বলে, আনিসের এখানে অনুবাদটা খুব সুন্দর, যে মুখ হা করে এবং বন্ধ করে দাঁত দিয়ে আলতো করে রাত্রির গায়ে কামড় দেই। আমার এমন মজা লাগে, এত ভালো লাগে, মুখ হা করে এবং বন্ধ করে দাঁত দিয়ে আলতো করে রাতের গায়ে কামড় দেই, সবকিছুই হচ্ছে অকেজো, অন্ততপক্ষে অজুহাত না দেওয়ার মতো একটু সাহস থাকা দরকার। এই যে অজুহাত না দেওয়ার মতো একটি সাহস থাকা দরকার, এই কথাটা হচ্ছে সবচেয়ে একটা মানে ভয়াবহ কথা। এই যে আমরা যে কোনো কিছুতে একটা অজুহাত দিই, কিন্তু অজুহাত না দেওয়ার, হটেভার যা ঘটেছে তা বলার একটা সাহস থাকতে পারে, থাকতে হয়। এখন আমি একজন ব্যক্তি হিসেবে, চরিত্র হিসেবে, আমার যে ভিতরে যে কল্পনা কাজ করছে, আমার যে অনুভূতি কাজ করছে, আমার ভিতরে যে কাম বাসনাগুলো কাজ করছে, সেটা বাস্তব। সেইটাকে আড়াল করার জন্য আমার কোনো অজুহাত দেওয়া দরকার নেই, আমি এই অর্থ এদিক থেকেও যাচ্ছি। সেই কারণে সে এত ওপেন
এই তাকে নিজেকে নিয়ে আমাদের লেনা সরো। এবং আমার নিজের কাছে মনে হয় যে এই যে এত ছোট উপন্যাসের মধ্যে এত কমপ্লিট, এত ছোট আয়তনের মধ্যে এত কমপ্লিট একটা উপন্যাস হয়ে যাওয়া খুব ডিফিকাল্ট কাজ। কিন্তু আমরা এটা বাংলা সাহিত্য আছে, এই 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 লেনা সরো আমাদেরকে আরেকবার দেখালো কিভাবে একটা উপন্যাস কমপ্লিট হয়ে উঠতে পারে। এনিওয়ে, আনিস, তোমার কাছে যাও। না, ওই সাথীর কাছে গল্প শুনবো। আর ওই কেন এটা আহ কি বলে আহ ছোট গল্প নয়, কেন একটা উপন্যাস, এটা নিয়ে একটা প্রবন্ধ লিখেছি। তো যেটা বললাম, এটা ওই গল্পটা শোনার পরে আমার বলার ইচ্ছে ছিল, তো তুমি মোটামুটি বলেই দিয়েছো। আমি লেখাটাই বরঞ্চ আমাদের গ্রুপে তুলে দিয়েছি, সময় মতো আপনারা পড়ে নেবেন। তো ওয়াহিদের কাছে আমি গল্পটা শুনবো, সরি, সাথীর কাছে আমি গল্পটা শুনবো। সাথী আপা, আজকে সাথী আপা কই? দেখাও যাচ্ছে না, শোনাও যাচ্ছে না। আছেন আপা? না, আবার না থাকলে আমি একটু আরেকটু কথা বলি, তারপর আবার আসলে করি। বলো। আচ্ছা, আমি ওইখান থেকে একটুখানি সরে যাব এই মূল আলোচনা থেকে। যে এইটা একটুখানি মানে উপন্যাস কোনটা না আর হ্যাঁ, এর মধ্যে একটু ঝামেলা হয়। যে প্রথমত হচ্ছে এটা কুয়োটাকে আমি বলবো যে এটা কি গল্প, ছোট গল্প? এটা ছোট গল্প না। তারপর এটা কি, তারপর এখানে আমার প্রশ্ন আসবে নভেলা না নভেল। নভেল আর নভেলার মধ্যে আসলে পার্থক্য নাই, ওটা অকারণে আবার মাঝখানে একটা জিনিস তৈরি করা হয়েছে, এবং সেটা সাইজের অনুযায়ী, মানে ছোট হলে মাঝামাঝি, খুব ছোট হলে তো নভেলা বলে। কিন্তু নভেলা বলে আসলে অনেক ভাষার সাহিত্যেই ওই রকম টার্ম তৈরি হয়নি, নভেল এবং ছোট গল্প। আবার বড় গল্প বলে আরেকটা জিনিস তৈরি করা হয়েছে, অনুগল্প বলে আরেকটা জিনিস। তো মোটা দাগের গল্প আর উপন্যাস যদি আমরা ধরি, তার বাচ্চা কাচ্চাগুলো বাদ দিয়ে, এখন এখানে মুশকিল হয়। যেমন ধরেন, এখন অনেকে বলে যে একটা বিরাট ইমপ্রেশন, বড় লাইফের একটা স্কেল তৈরি করা, নানান রকম ইম্প্যাক্ট তৈরি করা, এগুলো দিয়ে যে উপন্যাসকে করা হয়, তখন রিডার হিসেবে আমার প্রশ্ন জাগে যে মেটামরফোসিস আমার কাছে, ধরেন যে মেটামরফোসিস আমার কাছে একটা গল্প, কিন্তু দেখা যাচ্ছে, বা ডেথ অফ ইভানিলিস যদি বলি, এটা আরো বেটার, ইট সাউন্ডস বেটার, এই ডেথ অফ ইভানিলিস। এই গল্পটা আমার কাছে অনেক উপন্যাস, 500 পৃষ্ঠার অনেক উপন্যাস, বড় বড় উপন্যাসের নাম করব, তার থেকে আমার কাছে অনেক দিক দিয়ে ইম্প্যাক্টফুল। যেমন ছোট গল্প, ক্ষণিক মুহূর্তের গল্প, পড়ে ভুলে যাব, সময়ের ব্যাপার, চরিত্রের ব্যাপার, এই সব কিছু মাথায় রেখেই বলছি, আমার কাছে তখন মনে হয় ডেথ অফ ইভানিলিস একটা বড় উপন্যাস। হয়তো সাইজ কত, 5,000 6,000 শব্দ হতে পারে। মেটামরফোসিস তো আসলে একটা ছোট গল্পের যে ইম্প্যাক্ট থাকে, সাধারণত মেটামরফোসিস শুধু একটা গল্পই পুরো সাহিত্যের ইতিহাসে একটা উপন্যাসের মতো ইম্প্যাক্ট তৈরি করে দাঁড়ায় আছে। শুধু একটা মেটামরফোসিস নাম বললেই যথেষ্ট হয়, আলাদা করে গল্প বলতে হয় না। আবার ডক্টর জেকিল অ্যান্ড মিস্টার হাইডের কথা যদি ধরি, সেটা সাহিত্যের একটা একটা গল্প তো অত বড় পারে না, একটা সাহিত্যের জনরাই খুলে দেওয়ার মতো অবস্থা করে দিচ্ছে, একটা স্পেকুলেটিভ ফিকশনে। টাইম মেশিনের কথা ধরেন, ছোট উপন্যাস। দ্য হার্ট অফ ডার্কনেস অবশ্য একটু বড়, ওটা গেলাম না। বা তো, বা আমাদের 1084 মা, পদ্মা নদীর মাঝি, 1000 বছর ধরে। এখন এইগুলো উপন্যাস তো আমরা বলছি, কিন্তু আমি ধরছি যে এইগুলো নিয়ে উপন্যাস যেহেতু বলছি, আমার সমস্যা নাই, উপন্যাস বললে তো সব ঠিক আছে। কিন্তু ডেথ অফ ইভানিলিসকে আমরা কিন্তু উপন্যাস বলছি না। আপনার বৈশিষ্ট্যগুলো আমি ধরেন একটা দুটো বৈশিষ্ট্য বাদে সবগুলো বৈশিষ্ট্য আমি এটা মেলাই দিতে পারবো। তো কোনো কোনো ক্ষেত্রে যখন জনরার ইন বিটুইন কোনো জিনিস পড়ে যায় খুব মাঝখানে, ওইটা নিয়ে একটু ক্রাইসিস তৈরি হয়, যে এটাকে আসলে কোন দিকে নেব, তখন দুই দিকে টানা যায়। এরকম কিছু ওয়ার্ক আছে লিটারারি, এরকম কিছু কাজ। কুয়োটাকে আমি ওইরকম ফেলতে চাই না। কুয়োটা আমার কাছে প্রথমবার যখন হাতে নিই, তখন আনিস ভাইকে আমি বলছিলাম যে এটা তো একটা বড় গল্প বা উপন্যাসিকা, উপন্যাসিকা না বড় গল্পই ধরি। কিন্তু পড়ার পরে আমার এখন রাইট নাও আমি আমি একদম আমার জায়গায় কনফিডেন্ট যে এটা আসলে পারফেক্ট একটা উপন্যাস, এটা নিয়ে কোনো বিতর্ক হওয়ার সুযোগ নাই, যেটা একটা গল্প, গল্পের জায়গায় নাই। হ্যাঁ, তো এই এই আলোচনাটা আসলে এই এই উপন্যাসকে কেন্দ্র করে এই জন্য চলে না, কারণ এটা উপন্যাস হিসেবে আমি নিজেও দেখলাম নভেল হিসেবেই প্রকাশিত হয়েছে এবং উপন্যাস হিসেবেই স্বীকৃত। কিন্তু যেগুলো ক্রাইসিস আছে, যেমন ডেথ অফ ইভানিলিস গল্প উপন্যাস হিসেবে প্রকাশিত হয়নি, না, টাইটেল বই, মুজাফফর, টাইটেল। তারপরেও এটা তো শুধু আমাদের জন্য না, এই আলোচনাটা। এমন সব মানুষ আছে যারা এখন পর্যন্ত শব্দ দিয়ে, পৃষ্ঠা দিয়ে উপন্যাস মাপে। তাদের জন্য ওই আলোচনাটা, ওই কথাটা বলাটা জরুরি। আমরা যে জায়গায় বিলং করি, যে স্ট্যান্ডার্ড এখন কথা বলি সাহিত্য নিয়ে, এই স্ট্যান্ডার্ডে ওই ধারণা লক্ষ্য এখন পড়ে গেছে। ওটা যারা করে একেবারে ধরেন স্কুল লেভেল, অ্যামেচার লেভেল, ওইটা তাদের সাথে আমাদের কমিউনিকেট কম। আমি বলবো, কারণ কেউ তো বলবে না টাইম মেশিন উপন্যাস না, কেউ তো বলবে না পেদ্রো পারমো উপন্যাস না, আমরা যাদের সাথে ডায়লগ করি অ্যানিমাল ফার্ম উপন্যাস না, এটা তো বলবে না কেউ। হ্যাঁ, কারণ না, ওইটা এখন ওইটা তুমি যেটা বলছেন, এটা বলছেন একেবারে ইনিশিয়াল একটা ধারণা যে বড় হলে উপন্যাস, এটা এখন আচ্ছা, আর চলে না।
মুজাফর, বাংলা উপন্যাসে আরো আরো একটা ভীষণ রকম ভাবে সাকসেসফুল উপন্যাস, সাকসেসের একটা স্বীকৃতি এইরকম ভাবে ধরে নেই, যদি একাডেমি গুলো, প্রতিষ্ঠানগুলো যখন তাকে উপন্যাস হিসেবে স্বীকৃতি দিয়ে রাষ্ট্রীয় সর্বোচ্চ পুরস্কারগুলো দিচ্ছে, এবং যে উপন্যাসটা কোনো বাণিজ্যিক বিষয় নয়, এবং উপন্যাসটা পড়ারও একটি যোগ্যতাও লাগে লাগে বুঝে উঠতে, অথচ খুব ছোট উপন্যাস, মানে 1084 মা অথবা পদ্মা নদীর মাঝি থেকে অনেক ছোট, এইটার কাছাকাছি, আমাদের এই 32 পৃষ্ঠা উপন্যাসের কাছাকাছি, সেই উপন্যাসটা হচ্ছে বাংলায় হারবার্ট। হারবার্টের মতো মানে এত ছোট এবং এত কমপ্লিট উপন্যাস আমার অভিজ্ঞতায় খুব কম আছে। এই অনিত্যি হলো তার, অনিত্যিকে আমরা অনেক আগেই পড়েছি, আনিস যখন দিয়েছি, কিন্তু হারবার্ট তো পড়েছি আমি সেই মানে আমার কলেজ জীবনের শেষ দিকে এসে। তো আজকে তো পড়িনি, এবং বহুবার আমার এটার উপরে আমার একটা অসম্ভব ফ্যাসিনেশন আছে হারবার্টের উপরে। এইটা খালি দেখেও ভালো লাগে যে এত ছোট অবয়বের মধ্যে এরকম একটি কমপ্লিট উপন্যাস বাংলা সাহিত্যে আমাদের মধ্যে আছে। অথচ আমি আমাদের সাহিত্যিক আড্ডা টাড্ডায় এটা পশ্চিমবঙ্গে আছে, কিন্তু এই নবারুণ ভট্টাচার্যের এই হারবার্ট উপন্যাসকে নিয়ে আমাদের আলোচনায় খুব একটা আসে না। এটা খুব আমি অবাক হই। এবার আমি এটা ভালো কথা মনে করছেন যে এটা আমার লাইফে পড়া, আপনি মনে করাই দিলেন, আমার লাইফে পড়া ওয়ান অফ দ্য বেস্ট নভেলস এই হ্যাঁ, হারবার্ট। মানে অসাধারণের জিনিস। হ্যাঁ, এই কারণে পাঠিয়ে দাও তো, সরি আমার এটা পড়া হয়নি, আর ভালো এটা লাগলে ছোট্ট আচ্ছা, ছোট্ট। আমি এবার ঢাকায় তোমাকে দিব, তোমার সাথে যদি ঢাকায় দেখা হয় তোমাকে আমি দিব। না, আমি যেমন ধরেন অনেকগুলো করে কিনেছি, বিভিন্ন সময় আমি অনেক সংখ্যা কিনেছি, কারণ এটা আমার এত ভালো লাগে উপন্যাস, আমি লোককে দিয়ে পড়াতে চাই আর কি। হ্যাঁ, না সানি এটা ভাই, এরকম। যেমন ধরেন বেস্ট নভেল সৈয়দ হকের, সবচেয়ে ছোট নভেলটা সৈয়দ হকের বেস্ট, দ্বিতীয় দিনের কাহিনী, হ্যাঁ, দ্বিতীয় সবচেয়ে ছোট দিনের যেটা। কাহিনী। হ্যাঁ, আপনি কিন্তু রিজিয়া তুমি দেখো রহমানের তো দ্বিতীয় দিনের কাহিনীটি তুমি দেখো, দ্বিতীয় দিনের কাহিনীর ব্যাপ্তিটা কি। দ্বিতীয় দিনের কাহিনীর যা ব্যাপ্তি, এই 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 যে আমাদের লিনাসরো অথবা হারবার্ট, তার ব্যাপ্তি তার থেকে অনেক বেশি। মানে সে মানে বর্তমান অতীত ভবিষ্যৎ, তার সাথে হচ্ছে তোমার একটা রাজনৈতিক ব্যাখ্যা, তার সঙ্গে মানে হারবার্টের মধ্যে যেরকম আছে এইটার মধ্যেও আছে। মানে আমি যে সমগ্রতাটার কথাটা বললাম, সেই সময় এটা কোনো, আমরা তো উপন্যাস বা কোনো সাহিত্য ফর্মকে একেবারে 100% করে ডিফাইন করতে পারি না, কারণ আমি একটাকে উপন্যাস বললে আর একটাকে উপন্যাস বলবো না। আমরা তখন পাশাপাশি এনে দেখাতে পারি যেগুলোকে উপন্যাস হিসেবে স্বীকৃত হয়নি, পরবর্তীকালে সেগুলো কত মেজর উপন্যাস হয়ে গেছে। সেই ওয়ার অ্যান্ড পিস থেকে শুরু করে সব এরকম বিখ্যাত বিখ্যাত সব উপন্যাস যে সেঞ্চুরি সেরা উপন্যাস হিসেবে দাঁড়িয়ে গেছে। কিন্তু একসময় এই একজন বলেও দিল, আমাদের ক্রাইম অ্যান্ড পানিশমেন্টের লেখক বলে দিল যে ওয়ার অ্যান্ড পিসের নিয়ে কেউ যদি এটাকে উপন্যাস ভাবে এবং এই উপন্যাসের সাহিত্যের ইতিহাসে যদি আসতে চায়, তাহলে তার মতো বোকা আর কেউ নাই। অথচ দেখা গেল কালের ইতিহাসে 20th সেঞ্চুরির ওয়ান অফ দ্য 5টা উপন্যাসে একটা হচ্ছে ওয়ার অ্যান্ড পিস, এবং একই ঘটনা ঘটেছিল ইউলিসিসের ক্ষেত্রেও। আবার অন্যান্য লেখকদের ক্ষেত্রে আমরা দেখেছি, আমার একটা ওরকম তালিকাও তৈরি করা ছিল এক সময়, আমার একটা আর্টিকেলের মধ্যেও আছে নিজে থেকেই করা, সেটা ওরকম দেখা গেছে যে যে উপন্যাস, একটা উপন্যাসকে উপন্যাস হিসেবে আলোচক স্বীকৃতি দেয়নি, কিন্তু আরেকটা উপন্যাসকে তারা বিখ্যাত করেছে। তখন এই দুইটা উপন্যাসের মধ্যে কোথায় পার্থক্য, কেন এটাকে উপন্যাস বলা হলো না আর কেন এটাকে উপন্যাস বলা হচ্ছে, তো এই তর্কগুলো আছে। তুমি যেটা বললা যে আমাদের এই আলোচনার মধ্যে কোথাও কখনো কিছু আপেক্ষিকতা থাকে, হ্যাঁ, এবং এটা শিল্প সাহিত্যেরই একটা বৈশিষ্ট্য যে সেখানে কোনো অ্যাবসলিউট ডেফিনেশন দাঁড় করানো যায় না। এখানে তুমি এই যে ইয়েরা, স্প্যানিশরাই এই বইটাকে তোমার আলপোসোকে নোভেলা হিসেবে আলোচনা করেছেন। হ্যাঁ, নোভেলা হিসেবে কিন্তু আলোচনা করেছে, সেখানে নোবেল হিসেবে নয় কিন্তু। এবং এই লারাও নোভেলাই বলেছে যে আনিস যে বইটি অনুবাদটা এখানে ছাপিয়েছে। এটা আসলে ওই যে 32 পৃষ্ঠা আসলে, মানে ওই হিসেবে আনিস ভাইয়ের আলোচনাটা একেবারে উড়িয়ে দেন না। আনিস ভাই যেটা বলছেন প্রসঙ্গত, না, আসলে আনিস তো 32 বলেনি পৃষ্ঠা এটা, আনিস তো বলেনি। আমি বলছি যে রাদালফো লারা, উনি যে আলোচক, না, আমি বলছি উনি আনিস ভাই যে প্রসঙ্গটা বলছেন, আমি একটু আগে খারিজ করি, আসলে একেবারে উড়িয়ে দেওয়া যায় না এই জন্য যে আসলে 32 পৃষ্ঠা দেখেই কেউ হ্যাঁ, জাজ হ্যাঁ। করে ফেলতে পারে যে 32 পৃষ্ঠা আবার উপন্যাস হয় কেমন করে। হ্যাঁ, সেই ওকে আনিস, আমরা গল্পের দিকে যাই। হ্যাঁ, গল্পে যাই আমরা। আর রদলফো লারার কথা বলা হয়নি, সে ঔপন্যাসিক, ক্রিটিক এবং হ্যাঁ, প্রাবন্ধিক। হ্যাঁ, ওনার আলোচনাটা আমার খুবই পছন্দ হয়েছে বন্ধু, থ্যাংক ইউ। আচ্ছা, কোনোদিন হয়তো দেখা হবে তোমার সাথে নিয়ার মনে। আচ্ছা, হ্যাঁ, সাথী আপা, হ্যাঁ, আচ্ছা, আনিস তুমি কি ভাই, আছে? আপনার মুখে গল্প শুনবো, বলেন। গল্পটা বলা একটু কঠিন। ওই যে মুজাফফর ভাই বললো না, আজকে যে সাথী আবার পরীক্ষা এটাকে হবে। মুজাফফর হ্যাঁ, ভাই বললো সাদিয়া, না যে এটাকে গুছিয়ে বলাটা খুবই কঠিন।
আসলে আমিও পড়তে পড়তে সেটাই ভেবেছিলাম। আমি বইটা 2বার পড়েছি। প্রথম যখন পড়লাম তখন খুবই মানে অস্বস্তি লেগেছে আর কি, যে এটা মানে বর্ণনাটা খুব সুন্দর, শুরুটা হয়েছে, তারপরেও অনেক অনেক কিছুই সুন্দর, এবং আপনার অনুবাদটাও খুবই সুন্দর, অনেকটাই কবিতার মতো, মানে ভাষা এত এত সুন্দর। কিন্তু ওই যে মনে হচ্ছে না ছাড়া ছাড়া, যেন একটা জায়গায় গিয়ে শেষ হলো, ওই জায়গা থেকে হঠাৎ আরেকটা আরেকটা জায়গায় চলে গেল, বোঝা গেল না যে কি। তো পরে আবার পড়লাম উপন্যাসটা। তো এটাই মনে হয়েছে যে লিনাসারও যে চরিত্রটা, সেই চরিত্র, আহ, আর আপনি যেটা বললেন আনিস ভাই, যে একদম মানে তোলা তোলানি মানুষের যে, মানে সবসময় তো আমরা দেখি অনেক উপন্যাসে খুব বড় লোকদের নিয়ে গল্প লেখা হয়, খুব শিক্ষিত লোকদের নিয়ে গল্প লেখা হয়, আবার কেউ কেউ আবার লেখে যে সমাজের নিচু তলার মানুষদের নিয়ে। তো এই লিনাসারও যে সে নিচু তলার কি উঁচু তলার বিষয়টা সেরকম না, তার যে চরিত্রটা, তার চরিত্রটা কি এইখানে উপন্যাসটার মাঝে বেশিরভাগ কাহিনীটাই হচ্ছে যে একজন মানুষের যে তার কামুকতা, তার সেক্স, এই এই সমস্ত বিষয়টাই, মানে উপজীব্য বিষয়টা কি গল্পের, খুব বেশি উম কিছু না, কিন্তু তার মধ্যে দিয়ে হয়তো অনেক কিছু এসেছে, অনেক তথ্য এসে গেছে। একদম গল্পের শেষের দিকে বোঝা গেল যে তার একজন যে বন্ধুত্ব, বলছে যে এই জায়গাতে বলা হয়েছে যে সে এত আনন্দ কোনোদিন পায়নি। লাসারো নাকি যেন একজন নাম, যে তার কবিতা শোনালো, প্রথমে তার কবিতা নিয়ে হেসেছে, তারপরে সে তার কিছু ঈর্ষাও জেগেছে যে এরকম একটা কবিতা এত সুন্দর। আবার তখন তার নিজের ইচ্ছা হয়েছে যে সেও যে লিখতে জানে, এইটা যেন তার জানানোর খুব ইচ্ছা হলো, এবং সে যখন বলল সে কি লিখতে চায় বা কি লিখেছে সে, এটা সে দাঁড়িয়ে দাঁড়িয়ে হেঁটে হেঁটে সে যখন বলল, বলে আবার তার মধ্যে এক ধরনের গ্লানি আসছে যে সেইটা কি কারণে বলল। তো এই এই যে কাহিনীগুলি, এবং কিন্তু আমার কাছে সবচেয়ে যেটা ভালো লেগেছে যে এইখানে যেটা বলা হলো যে তার যে গল্পের যে উপজীব্য বিষয় বেশিটা, যে সেক্স বা তার কামুকতা, তার অনেক কিছু, কিন্তু এই বিষয়গুলি এত মানে এখানে মধ্যে কিন্তু অশ্লীলতা নেই, এমন ভাবে বর্ণনা করা হয়েছে, এমন ভাবে প্রকাশ করা হয়েছে। সেখানে যে তার ভাষাটা, যে ওই যে কুটিরের মধ্যে যে সে আনা মারিয়া আসে, বা প্রথমে যখন বাস্তবে যে সে মেয়েটাকে ধর্ষণ করেছে, সেইখানেও কিন্তু এমন বিস্তারিত কিছু নেই, খুব কম কথায় বলা হয়েছে, কিন্তু পুরো বিষয়টা বোঝা যাচ্ছে এইখানে যে একটা মেয়ে যে নির্যাতিত হলো বা তার উপরে অত্যাচার করা হলো, এবং যেটার গ্লানি সে সারা জীবন বয়ে বেড়ালো, কিন্তু এখানে কিন্তু খুব কম কথায় বর্ণনা, যে কারণে পড়তে কোনো অসুবিধা হয় না। কিছু কিছু বিষয় আছে না যে ওইগুলি আহ, খুবই, আমি আমাদের আমাদের বাংলা সাহিত্যে একজন লেখকের আমি একটা লেখা পড়েছিলাম, এটা প্রথম প্রথম আলো বর্ষসেরা সাহিত্য পুরস্কার পেয়েছে, আমাদের আমাদের সমসাময়িক একজন লেখক, কিন্তু আমার সেই উপন্যাসটা পড়ে আমার খুবই বিরক্তি লেগেছে। হ্যাঁ, কিন্তু এইখানে যে আহ, এই বর্ণনা, আবার যে ওই যে কুটিরের মধ্যে সে স্বপ্নে যখন দেখে যে তার কাছে ওই আনামারি আবার আসে, অথবা যে সে এস্তেরের কথা যখন বলছে, অথবা আরেকটা মেয়ে হাঙ্কা, সেই সেই মেয়েটার কথাও বলছে, কিন্তু এইখানে কিন্তু খুব কম কথায় এবং খুব পরিশীলিতই বলা যায় আহ, সে বর্ণনা করেছে। তো তার যে তার নিজের যে শারীরিক এই সম্পর্ক, বা তার ইচ্ছা বা অনিচ্ছা, বা এই কেন আর কিছু 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 কথা একটু উদ্ভট আমার কাছে মনে হয়েছে। যেমন এক জায়গায় সে বলেছে যে ওই হাঙ্কা যখন তাকে বলছে যে আপনি কেন প্রেম করতে চান না, তো সে বলেছে যে প্রেম করলে মনে হয় যে সব উৎসাহ শেষ, সবকিছু শেষ হয়ে গেল, ভালোবাসা বরং তার চেয়ে ভালো, ভালোবাসা করলে একটা উৎসাহ থাকে বা উদ্দীপনা থাকে। এই এইটা আমরা তো সাধারণত মনে করি যে ভালোবাসার চেয়ে প্রেম আরো বেশি উৎকৃষ্ট, কিন্তু তার কাছে মনে হয়েছে যে প্রেম এটা একটা নৈরাশ্যবাদী বিষয়। আর সে লিনাসের চরিত্রটাই তো যেন অনেকটা হতাশ, জীবন থেকে তার খুব বেশি বেশি কিছু পাওয়ার নেই, সে নীতি নৈতিকতা তেমন মানে না। তো এইগুলি আছে, ওই ওই জিনিসগুলি ভালো লাগছে, কিন্তু গল্পটাকে ওইভাবে যে
আপনি যেটা জানতে চাইছেন যে আমি গল্প খুব ভালো বলতে পারি, এইখান থেকে গল্পটাকে তুলে আনা যে এই গল্পটা কি, পুরো গল্পটা, সেই গল্পটা এইভাবে বলতে পারলাম না আর কি। তা আমার খুব ভালো লেগেছে, প্রথমবার পরে ভালো লেগেনি। থ্যাংক তো ইউ, আর থ্যাংক ইউ এখন অনেক। এখন সাদ কামাল ভাইয়ের আলোচনা, মুজফ্ফর ভাইয়ের এবং আপনার আলোচনা শুনে আরেকটু মানে আরো বেশি ভালো লাগলো আর কি। ধন্যবাদ। আমার কথা এখানেই শেষ। শাহিন, মামুন ভাই, দোস্ত, ওই গল্পটা নিয়ে কি কিছু বলবে? তা না হলে আমি গল্পটা আমি বলার চেষ্টা করবো, আর যদি কেউ না বলেন। কারণ একজন অনুবাদক হিসেবে তো আমার এটার প্রতিটা মানে জায়গায় যেতে হয়েছে। তো গল্পটা আমি বানানোর চেষ্টা করব, যদি আপনারা কেউ না বলেন। শাহিন, কিছু কিছু বলবেন? মামুন? না, বলছেন না। তাহলে আমি বলি, সেটা হলো, আমি একটু একটু বলি কোয়া আমি পড়ছি, কিন্তু আমি চাচ্ছিলাম যে আজকে আলোচনা শুনতে। আমি আসলে ওই যে আমার উপরতলা একজন অসুস্থ হয়ে পড়ছে, তো তাকে নিয়ে ব্যস্ত ছিলাম। ঠিক তো আছে। এই জন্য আমি পরেরটাই আমি বলি। আর আচ্ছা, আমি দেখলাম যে আনিস ভাই, আপনার এই লেখা মানে এই বইটা সম্ভবত আরো আগে প্রকাশ পেয়েছিল, কারণ 22 সালে রেজা ঘটক ভাই একটা আলোচনা লিখছে দেখলাম কো নিয়ে। মানে আমি দেখতেছিলাম যে আর কেউ লিখছে কিনা, মানে আলোচনা। রেজা ঘটক ভাই দেখলাম একটা আলোচনা লিখছে, ওটা আমি দিয়ে দিলাম। আর সবাই যেহেতু হার্ভার্ড নিয়ে কথা বলতেছে, আমি ওটা হার্ভার্ডের একটা কপি দিলাম। তো কো যেটা হয়েছে যে, আমার কাছে যেটা মনে হয়েছে যে বুমের প্রথম দিকের এবং আপনার অনুবাদটা সুন্দর, কিন্তু এটা একবার পড়ার মতো না। এটা কমপক্ষে 3-4 বার, মানে আমি হয়তো এই বইটা কিনছি 23 সালে, সম্ভবত মনে পড়ে যতটুক। আপনার একটা অটোগ্রাফও আছে তখনকার, স্প্যানিশে আপনি লিখে দিয়েছিলেন। আনিস ভাইয়ের কাছ থেকে আমি বইটা অটোগ্রাফ দিয়েছিলাম তখন। কুয়া আমার কাছে যেটা মনে হয়েছে যে প্রথম থেকে যে 39 সালে 39-এ সেকেন্ড ওয়ার্ল্ড ওয়ার হয়, তখন একটা ব্যাটল অফ লিভার প্লেট হয়। তখন তখন দেখা গেছে যে বেসিক্যালি ওই বেল্টে একটা যুদ্ধ হয়। ওই সময় এক ধরনের নিঃসঙ্গতা, অ্যালিয়েনেশন সমাজের সাথে, এই বিষয়টা আমার কাছে মনে হয়েছে যে খুব গুরুত্বপূর্ণ, যে যে একটা মানুষ অ্যালিয়েনেশন, যেটা আমরা অনেক পরে পাই বাংলা উপন্যাসগুলো। অ্যালিয়েনেশন এগুলো আমরা অনেক পরে পাই, কিন্তু সেই 39-এ, আজকে থেকে অনেক বছর আগে, এই ধরনের একটা যে টোটাল ওয়ার্ল্ডে আর কি, বড় বড় দেশগুলো না, ব্রাজিল কিংবা আর্জেন্টিনা, কিংবা আমি যদি অন্যান্য দেশ চিন্তা করি, উরুগুয়ে খুবই ছোট দেশ, এবং ঠিক আর্জেন্টিনা ব্রাজিলের কাছেই, একদম আর্জেন্টিনা লাগোয়া। এইরকম একটা মানে জায়গায় এক ধরনের অ্যালিয়েনেশন নিয়ে কথাবার্তা, যেখানে মানুষ খুবই কম। আমি যদি চিন্তা করি, যদিও 39 সালের প্রেক্ষাপটে, তারপরেও আমাদের দেশ অনুযায়ী মানুষ কম কম, কিন্তু তাদের চিন্তার লেভেল, তাদের বেসিক্যালি এই যে সাহিত্যর চিন্তার দিক দিয়ে আমার কাছে এটা মনে হয়েছে অনেক ভালো আর কি। আমি অনেককে নিয়ে বলতেছি আর কি। আর আপনি যে এটা এই এত বছর আগে আর কি, আমি যদি ধরি যে এই বইটা সম্ভবত 22-এর আগেই প্রকাশিত হয়েছে বাংলাদেশ। আমি যদি আমার হাতে যে কপিটা আছে, এটা হচ্ছে পাঠক পাঠক সমাবেশের, এটা হচ্ছে 23 সালে প্রকাশ, কিন্তু আপনার এই বইটা সম্ভবত অন্য কোনো প্রকাশনা থেকে এর আগেই প্রকাশ পাইছে। আনিস ভাই, এটা আপনি বললে ক্লিয়ার হবে আমার কাছে। আমার কাছে যে কপিটা আছে ওটা হচ্ছে আহ পাঠক সমাবেশের কপি। এর আগে সম্ভবত অন্য কোনো প্রকাশনা থেকে বের হয়েছিল। নাইলে 22 সালে কি করে রেজা ঘটক ভাই আপনার এই বই নিয়ে আলোচনা ওটা করে, আমি বলে এটা মনে দিচ্ছি। হয়েছে। ওটা ওটা 22 সালে আমরা নিজেরাই প্রকাশ করেছিলাম। ওটার নাম ছিল বালিহাস, বালিহাস প্রকাশনী থেকে মুজাফফর আমরা বের আচ্ছা, করেছিলাম কয়েকটা সংখ্যা। পরে ওটার আহ আহ, করে আবার এডিট করে নতুনটা করেছি, এবং ওটা পাঠক সমাবেশে 23 সালে বের হয়েছে। তো ঠিক আছে, ধন্যবাদ। আমি অল্প কথায় গল্পটা বলার চেষ্টা করব। গল্পটা বলার আগে আমি হাইকুতে যাচ্ছি। হাইকুতে আপনারা জানেন অনেকেই, যে 5-7 পাঁচের ভিতরে 3টা মাত্র লাইনে হাইকু আসে। হাইকু তৈরি হয় ধ্যানের ভিতর থেকে, এবং এই 5 আর 7 দুই লাইনের ভিতরে যে ফাঁকটা, অথবা 7 আর 5 পরের আরেকটা ফাঁকটা, এই ফাঁকটা পূরণ করে দেয়, এই সাইলেন্সটা, এই নীরবতাটা পূরণ করে দেয় হলো এই কি বলে, পাঠক। এখন এই নীরবতাটা ওই 1933 হোক, 32 হোক, অথবা 31 হোক, এ নিয়ে বহুত আছে, তর্ক আছে। তো সে যাই হোক, যখনই সে লিখে থাকুক না কেন, এত আগে সেই নীরবতাটা যে ধরেছে, এবং আমি নিশ্চিতই যে জাপানিজ কালচার না পড়েই সেই নীরবতাটা ধরতে পেরেছে, এরকম একজন লেখক ও নেত্রী। সরি। তো এই বা ওই নীরবতাটা যখন আমরা
পাঠকরা যখন ওটাকে পূরণ করি, তো তখন এই নীরবতার ভিতর দিয়ে সম্পূর্ণ গল্পটা এক একজনের কাছে এক একভাবে ধরা দেয়। তো এই ছোট এই কয়েক পৃষ্ঠের উপন্যাসটা আমার কাছে বিশাল এক উপন্যাস হয়ে দাঁড়িয়েছে ঠিক তখনই যখন আমি এত বছর ভরে সেই নীরবতাটাকে আমি পূরণ করে নিচ্ছি। যতবারই কোর কথা আমার মনে হয়, ততবারই আমি এই নীরবতাটাকেই পূরণ করার চেষ্টা করি, এবং প্রত্যেকবার আমি যেহেতু লিখি না, ওই নীরবতাটার যে শেপ, তার যে ধরন, তার যে কালার, আমার নিজস্ব কালারের সাথে সেটা চেঞ্জ হয়ে যায়। তারপরেও আমি খুব ছোট করে এই উপন্যাসের কথা, প্রত্যেকটা উপন্যাসই আপনি যত বড় উপন্যাসই ধরুন না কেন, ওটা আমি এক প্যারায় ভিতরে কি ঘটতেছে আমি বলে দিতে পারবো। তো এটা বলার চেষ্টা করব, সেটা হলো মেয়েটাকে, প্রথম যে মেয়েটাকে সে রেপ করে, এই প্রথমত তো আমরা জানি সে এই ঘরের ভিতরে পায়চারি করতেছে, এবং সে চিন্তা করতেছে সিগারেট নাই, কিছু একটা করতে হবে, লিখবো, এবং 40তম জন্মদিন আসতেছে, আমি লিখবো। তারপরে ও বলতেছে যে আমি নিজের কথা লিখবো না, আমি এই আত্মজীবনী লিখবো না, কিন্তু শেষ পর্যন্ত সে আত্মজীবনী লিখতে যায়। একজন মানুষ যখন বলে আমি আত্মজীবনী লিখবো না, আমি ফিকশন লিখবো, সেখানে তারপরেও সে আত্মজীবনী লিখে যায়, কারণ ফিকশন বলতে কিছু নাই, যদিও কথাটা বহুত পরে এসেছে, তারও বহুত পরে এসেছে, কিন্তু সেই বইয়ের প্রথমেই প্রত্যেকটা ফিকশনই যে আত্মজীবনী, এবং আত্মজীবনী যে ফিকশন, সেটা দিয়ে সে আরম্ভ করে। আরম্ভ করলে দেখা যায় সে যেটা লিখতেছে, যে সেটা হচ্ছে একটা মেয়ে তারে পাত্তা দিত না, সেই মেয়েটারে ভুলে বালায়া সে নিয়ে যাইতেছে, তার সঙ্গে সেক্স করবে, সেই রকম একটা উদ্দেশ্য নিয়ে বলতেছে কি, যে তুমি যাকে ভালোবাসো সে অমুক জায়গায় আছে, এবং তারে একটা আমরা সারপ্রাইজ দিব, এবং চলো। তো সেখানে ওই ঘরের ভিতরে ঢোকার পরে দেখা যায় মেয়েটা যখন চমকিত হয়, তখন তার একটা ঘুষি মেরে বসে, কিন্তু ঘরের ভিতরে যখন নিয়ে যেতে চায়, তখন তার রেপ করার ইচ্ছাটা তার উবে যায়, জোর করে করার ইচ্ছাটা তার উবে যায়, মেয়েটার প্রতি একটা ভালো লাগা তৈরি হতে থাকে। তখন সে মোটামুটি সেই ইচ্ছাটা বাদ দিয়ে দিছে, কিন্তু যেই দেখা যায় মেয়েটা চমকে যে তার একটা ঘুষি মারছে, তখন তার ভিতরে পশুত্বটা জেগে উঠে, জেগে ওঠার পরে তারে রেপ করে। রেপ করার পরে সেই মেয়েটা তারপর তো মারা গেল। মারা যাওয়ার পরে এখানে অভিযান শব্দটা খুবই গুরুত্বপূর্ণ। এই প্রত্যেকটা এই বইতে অভিযান শব্দটা বারে বারে ঘুরে ঘুরে এসেছে। তো আরাকের অভিযানেই যায়, যেই অভিযানেই যায়, সেই অভিযানেই ওই মেয়েটা ঘুরে ফিরে আসতেছে। সেই মেয়েটাই হচ্ছে ওর সারাটা জীবন। সেই মেয়েটা না আসলে, সেই মেয়েটা ওর কাছে স্বপ্নে না আসলে সে ঘুমোতে পারে না, এবং প্রত্যেকবারই মেয়েটা আসে বিভিন্ন পরিস্থিতিতে, বিভিন্ন জায়গায়, সেই পাহাড়ের উপরে যেখানে সে বসে বসে লেখার চেষ্টা করতেছে, অথবা যেখানেই থাকুক না কেন, মেয়েটা ঘুরে ফিরে আসতেছে। তো এরপরেও সে কি করলো, সে একটা প্রেম করলো, আর একটা প্রেম করলো মেয়েটা মারা যাওয়ার পরেও। ওই প্রেম করার পরেও, প্রেম করে যে বিয়ে করে, প্রেম করে, তার সাথে দেখা হয়েছে একটা এই কি বলে রেলগাড়িতে দেখা হয়েছে, ট্রেনে দেখা হয়েছে, এবং তখন তার প্রেমটা হয়েছে। প্রেমের পরে সে বিয়ে করে মেয়েটাকে। বিয়ে করার পরে কিছু তার ওই বউয়ের সাথে যে তার সম্পর্ক, সেই সম্পর্কটা দেখা যায়, কারণ ওই যে সে অনুশোচনায় ভুগতেছে বলেই এই বউয়ের দিকে, বউ যতক্ষণ পর্যন্ত না ঘুমায় ততক্ষণ সে ঘুমাইতে পারে না, বউরে বিশ্বাস করতে পারে না, কোনো মেয়েরে বিশ্বাস করতে পারে না। সে ছুতা হিসাবে নিয়ে আসতেছে যে কেন নিজেকে নিজেকে নিজের কাছে ওই অনুশোচনা থেকেই এই নিজেকে ভারমুক্ত করার জন্য সে বলতেছে যে একজন এই কি বলে বিওলাদর মানে হইতেছে কি বলে রেপিস্ট, রেপিস্ট কেন তৈরি হয়। এই বলতেছে একজন কুমারী মেয়ে, এই ওটার দোষটা ফালাই দিতেছে কিন্তু মহিলাদের উপর, এবং এটা অনেক আমারও ভালো লাগে না, এবং মেয়েদেরও ভালো লাগবে না, অনেক নারীদের কারোই ভালো লাগবে না। সে রেপিস্ট তৈরি হওয়ার কারণটা তৈরি করে দিতেছে যে একটা মানুষের সাথে তুমি বিয়ে করছো, সে সারা জীবনই কুমারী থাকবে, সে কখনো নারী হবে না। সে কি করে বিয়ের পরেই শুরু করতে থাকে, তার টেলিভিশন লাগবে, রেডিও লাগবে, বাড়ি লাগবে, গাড়ি লাগবে, সে আর সেই প্রেমিকা থাকে না, সে হয়ে যায় এটা দাও, ওইটা দাও, এটা দাও, ওইটা দাও। এবং সেই কারণে হঠাৎ করে যখন চলে আসতেছে এই জিনিসগুলোতে, এই
রোমাঞ্চে থেকে যখন চলে আসতেছে সাধারণ একজন অথবা নারীতে, ওই তখন এই পরিবর্তনটা ভালো লাগে না বলেই মানুষ নাকি রেপিস্ট হয় এবং সেই স্কুলের কোনায় কোনায় যায় চকলেট বিক্রি করে। তো এই কথাগুলো থেকে কিন্তু এই জিনিসগুলো দিয়ে সে দেখাচ্ছে তার যে সেই অনুশোচনা হয়েছে, সেই আনাকে যে রেপ করে যে অনুশোচনা হয়েছে, তার পরবর্তী জীবনে সেই আনা তার বিবাহিত জীবনে কেমন ছাপ ফেলছে, এবং সেই যে কুমারী মেয়েকে নাই সে ওই মেয়েটাকে যাকে সে বিয়ে করেছে, ওকে সে একদিন বলতেছে যে ঘুমে আছে, তারা ঘুম থেকে জাগায় তুলছে, জাগায় তুলে ওই বিয়ের আগে যে একটা সিনারি ছিল ওই সিনারিটাকে রিক্রিয়েট করতে বলতেছে যে ওইভাবে তুমি আবার ওই জামা পরে নামায় নিয়ে আসো। তো সেখান থেকে তাদের বিবাহ বিচ্ছেদ হয় এবং জাজ তাকে বলে তুমি একটা উন্মাদ, উন্মাদ বলে তার বিবাহ বিচ্ছেদ হয়। তো এই যে ঘটনা, এবং সারাটা জীবন সে ওই অনুশোচনার ভিতর দিয়ে যাচ্ছে, যার ছাপ পড়তেছে তার ওই ইয়ের ভিতরে, নিঃসঙ্গতায় ছাপ পড়তেছে, সে কোনো রাজনৈতিক কোনো জায়গায় যাইতে পারতেছে না। তারপর সে হাঙ্কাকে কথাটা বললে কিভাবে, হাঙ্কা একটা বারবনিতা, তার সাথে মিশতে পারতেছে না এবং তার সাথে কথাটা বলে ঘৃণিত হয়েছে। সেই একই কথা সে বলেছে তার এই কবি বন্ধুকে, ওই কবি বন্ধুকে নিয়েও তার কাছে ঘৃণিত হয়েছে। তার মানে তার সারাটা জীবন, তার সারাটা পৃথিবী সেই অনুশোচনায় ভরা, এবং সেই আনা মারিয়াতে সে সারাটা জীবন কাটিয়ে গেছে। এই হলো সমস্তটা, সম্পূর্ণ ইতিহাস, এই সম্পূর্ণ গল্প। তো এই গল্পটা বিশাল একটা উপন্যাস, বিশাল একটা গল্প। তো এই হলো মোটামুটি আমি যতটুকু কুয়োকে পড়েছি, যতটুকু কুয়োকে জেনেছি, অল্প কথায় বলতে গেলে। কার কাছে শুনবো? তুমি মিউট করা আছো সাদি। সাদি ভাই মিউট করা। আমি এখান থেকে আনমিউট করতে পারবো না। শাইন কিছু বলবে? এই যে, হয়েছে আমি হয়েছে। একটু বলি না, আনিস ভাই, আমি একটু বলি। হুম হুম হুম, বলেন হ্যাঁ, বলেন। মানে আমি জাস্ট দুটা লাইন বলবো আর কি, যে মানে এটা হয়তো বিইং অনেস্ট টু দ্য মেমোরি বলা যায়। আর ওই আরেকটা কথা, ওই যে সাদ কামালি ভাই মনে হয় বলছিল যে মানে নিজের অস্তিত্বের কাছে নিজের অনেস্ট হওয়া আর কি, ঠিক ওই জায়গায় গিয়ে এটা আসলে একটা এক্সিস্টেন্সিয়াল ক্যারেক্টার হয়ে গেছে আর কি প্রোটাগনিস্টটা। এই দুইটা জাস্ট কমেন্ট আর কি আমার পক্ষ থেকে, মানে বিইং অনেস্ট টু দ্য মেমোরি। আর আমরা মানে মেমোরির প্রতি কতটুকু অনেস্ট, এখানে একটা রেভলিউশনারি ভাইব ক্রিয়েট হয় কিন্তু। হ্যাঁ, নিজেকে নিজের কাছে হাইড না করে অনেস্ট হওয়া, এবং এই কারণেই মনে হয় এই জায়গা থেকে মনে হয় পলিটিক্যাল হওয়ার চান্স আছে আর কি। প্রথমে মনে হইতে পারে এক ধরনের রোমান্টিক একটা রাইট আপ, নিজের ভেতরে নিজে ঘুরতেছে নিজের মেমোরির ভিতরে, কিন্তু নিজের সাথে নিজের যখন অনেস্ট হয় তখন কিন্তু এক ধরনের মানে পলিটিক্যালি ইয়েটা মানে ডাইকটমি ক্রিয়েট করার ব্যাপার মনে হয় আসে আর কি, তখন মেমোরির সাথে যখন আমরা অনেস্ট হই আর কি। এতটুকুই বলার, পরে আরো বলবো হয়তো, শুনি আপনাদের থেকে। ধন্যবাদ। থ্যাংক ইউ সাদি। না, তোমাকে শোনাই যাচ্ছে না, তোমার কথা শোনা যাচ্ছে না, অন্য কিছু একটা নাড়িয়ে ফেলছো। এর মধ্যে সাহেব কিছু বলবা? না, আমার এখানে প্রশ্ন, অনেকগুলো প্রশ্ন আর কি। আহ, যে আসলে এটা তো বললাম অল্প ইসের মধ্যেই অনেক কিছু, যেমন এখানে সে অনেকগুলো বইয়ের উল্লেখ করেছে। হ্যাঁ, এই বইগুলোর আহ উল্লেখটা করার কি, যেহেতু আমি বইগুলো পড়িনি, যে এখানে কি আহ এই চরিত্রটা বইগুলো যে দ্বারা কি বলছে যে নেপোলিয়নের প্রত্যাবর্তনে নেই। আচ্ছা, যে এখানে বলছে যে যে বইগুলি পড়ি সেগুলোতে সত্যিকার কোনো নারীর ছায়া মাত্র নেই, নেপোলিয়নের প্রত্যাবর্তনে নেই, আরাকের খাড়িতে নেই, হাতুড়ির রাত্রিতে নেই, এমনকি জন মোর হাউসের কর্মকাণ্ডতেও নেই। তো এরকম অনেকগুলো ইসের নাম আছে, এগুলোর কি কোনো মিনিং আছে কিনা, এটা হলো একটা জায়গা। আরেকটা জায়গা আছে যে বলছে কথাটা যে আম, আমি জানি আমি কি বলছি, দেখ যে পুরুষ তোকে ভালোবাসে তুই যাই করিস না কেন তোকে মেরে ফেলবে না। হুম, এই ডায়ালগটা কার সাথে কার?
ধরতে পারতেছি না। হ্যাঁ, এরকম অনেকগুলো জায়গা আছে যে আসলে এটাকে ওই যে বললাম নিয়ে বসা উচিত, আদর্শ কাজ নিয়ে বসা উচিত। তারপরে প্রত্যেকটা লাইন ধরে ধরে এটাকে করা দরকার যে এই গল্পটাকে পুরোপুরি দাঁড় করাইতে হলে। কিন্তু একটা জিনিস যেখানে আছে যে হ্যাঁ, এই লিনাসেরও সেই গল্প করে যাচ্ছে, একটার পর একটা কথা সে বলে যাচ্ছে, ছাড়া ছাড়া একটার সাথে আরেকটা অনেক সময় মিল নেই, কিন্তু তার কোনো অনুতাপ নেই, তার কোনো পরিতাপ নেই, সেজন্য একটা নৈর্ব্যক্তিক মানে একজন কথক। হ্যাঁ, এই যে লেখার এই যে একটা ধারা, এই যে একটা স্টাইল, এই স্টাইলটা খুব মানে ইউনিক। ইউনিক। সে অপরাধ করতেছে কিন্তু সেটা নিয়ে তার কোনো মাথা ব্যথা নেই। তো এই এই যেটা আমরা এতকাল দেখে আসছি, যে আমরা যে এই যে এক্সিস্টেন্সিয়ালিজমের কথা বলছি, এক্সিস্টেন্সিয়ালিজমের জনক হলো দস্তয়েভস্কি। আমরা জানি দস্তয়েভস্কির প্রতিটা চরিত্রই তার ভিতরে কি পরিমাণ অনুতাপ, পরিতাপ, কি পরিমাণ যন্ত্রণা আছে, কিন্তু এখানে কিছু নেই। সে জাস্ট বলে যাচ্ছে, বলে যাচ্ছে। এইটা আর কি আমি এইটা বলতে চাচ্ছি যে আমার কাছে এটা খুব মনে হয়েছে, খুব ইন্টারেস্টিং মনে হয়েছে। ধন্যবাদ সাদি। তোমার কথা শোনা যাচ্ছে না। তুমি বের হয়ে যে আবার ঢুকবে। তুমি মিউট হয়ে আছো, বের হয়ে আবার ঢোকো। হ্যাঁ, মিউট দেখাচ্ছে তোমার, আনমিউট করতে হবে। এই তো আনমিউট হয়েছে, এখনো শোনা যাচ্ছে না। তুমি বের হয়ে যে আবার ঢুকো। না, তুমি বের হয়ে আবার ঢুকো, বুঝলে? তো আচ্ছা, আমি যে গল্পটা যে বললাম, এখন এখন কি মনে হলো সাথী আপা? এখন কি গল্প হয়েছে, পরিষ্কার হয়েছে, না এখনো হয়নি? না, সাথী আপা আজকে নেই আবার। তো যাই হোক, তো সাব, তোমার ওখানে যখন যাবো আমি, দুজনে মিলে আবার বইটা পড়তে পারি। হ্যাঁ তোমার কাছে বইটা হ্যাঁ, আছে আনিস তো? ভাই, গল্পটা পরিষ্কার হয়েছে। হয়েছে, থ্যাংক ইউ, থ্যাংক ইউ। তো তোমার কাছে যাব, এবং এই যে বইগুলোর যে গুরুত্বগুলো, এর আগে যে নারী ধরা দেয়নি, নারী যে কিভাবে একজনের কাছে, একজন পুরুষের কাছে ধরা দেয়, এর জন্য এই বইগুলো যে নিয়ে আসা, এটা গুরুত্ব অবশ্যই আছে। এবং তোমার প্রত্যেকটা লাইনই আমি তোমাকে বলে দিতে পারবো কার সঙ্গে কার কথা হচ্ছে, কোন জায়গা থেকে কি হচ্ছে। ওটা ওটা বলে দিতে পারবো, কারণ এত বছর ধরে আমি এটার সাথে বসবাস করতেছি, হ্যাঁ, মোটামুটি এই 19 থেকে এই বসবাস এই করতেছি। জায়গাটা আমি প্রথমে ধরতে পারি নাই, পরে আমি ধরতে পেরেছি। হ্যাঁ, সাহাব ভাইকে আমি বলি, ওইটা হচ্ছে সে একটা জায়গায় ছিল, বলছে যে এইখানে আমি ছাড়া আর কেউ নেই, আর ওইখানে থেকে কথা শোনা যাচ্ছিল তার পাশের ঘরে দুই জোড়া নারী পুরুষ ছিল। তো ওইখানে একজন বেরিয়ে যাচ্ছিল এদেরকে কথা বলার সুযোগ দেওয়ার জন্য, এবং এরা ছিল 12 বনিতা আর কি, দুইজনেই। তো তারা একজন আরেকজনকে বলছিল তাদের মানে সমস্যার কথা, যে সে যদি একজন যদি ভালোবাসে, আর এই ভালোবাসার মানুষটাকে যদি, যেমন হুয়ানকে সে ভালোবাসে, এখন হুয়ানকে ছেড়ে সে যখন পেদ্রোর কাছে চলে যাবে, তখন হুয়ানের দেওয়া জামা কাপড় পরে সে ওইখানে যাওয়াটা তার নৈতিক হবে কিনা। ওই সে পাশে থেকে শুনছিল, ওই পাশের ঘরের দুইজন বলছে যে নল কাঁকড়ার বেড়া দেওয়া। তো আনিস ভাই, ওইখানে কি নল কাঁকড়ার বেড়া দেওয়া ঘর আছে? হ্যাঁ আছে। আমাদের দেশে হ্যাঁ, নল কাঁকড়ার বেড়া দেওয়া হ্যাঁ। ঘর দেখছি। এবং আরেকটা কথা আমি বলে দিচ্ছি এখানে, যে এই গল্পটা যে এই উপন্যাসটা যে আমাদেরই শুধু বারে বারে পড়তে হয় তা না, যে এই স্প্যানিশ ভাষায় যারা পড়েন তারাও ওই একইভাবে, এটা অনুবাদের সমস্যা না আমি বলবো, কারণ তারাও ঠিক একইভাবে 4-5 বার বইটা পড়েন, এবং কেউ কেউ সারা জীবন বইটা পড়েন, ও পেদ্রো পারামোর মতো। তো তারপরেই বুঝতে পারেন, 4-5 বার পড়ার পরেই বুঝতে পারেন, এর আগে বুঝতে পারেন না তারা। তো এটাই হচ্ছে এই বইয়ের বৈশিষ্ট্য। তো
তো সাদি যে গেল আবার আসতেছে না, আসছে, এই যে চলে এসেছে। দেখা দেখা যাক। এই মুজাফফর বলবা কিছু? আমি না লেখাটা এটা দিয়ে দিয়েছি, ওই ছোট গল্প বড় গল্প কেন ওটা আচ্ছা, না আলোচনার ওইটা সাথে ওইটা দিয়ে দিয়েছি। পড়লাম আপনার, হ্যাঁ আপনার লেখাটা পড়লাম, এটা ইফেক্টিভ। যারা একটু একটু আপনি ফর্মাল একটু থিওরিটিক দিয়ে দিয়েছেন, তো আমরা তো অনেক সময় বুঝি কিন্তু বলতে পারি না, কিন্তু আপনি টু দি পয়েন্ট ধরে ধরে যেভাবে দিয়েছেন এটা কাজে লাগবে অনেকেরই। হুম। একটু পড়ে দেখেন আপনারা, এবং এটা নিয়ে হয়তো পড়ে দেখে হয়তো এটা নিয়ে ইয়ে করতে পারেন, যে এটা কি বলে, আহ এটা কেমন হয়েছে বা এই ধরনের কিছু কেমন লাগলো একটু বলতে পারেন। সাদি, তোমাকে তোমাকে দেখাও যাচ্ছে না, তুমি এখনো মিউট করা আছো। না কিন্তু এবার হয়েছে, শোনা এবার হয়েছে, হ্যাঁ। হ্যাঁ, হ্যাঁ, আমি শোনা আবার যাচ্ছে। আসলাম তো সেই জন্য। হ্যাঁ, শোনো, প্রথম কথাটা হচ্ছে যে আমাদের সাহাব যে কথাটা বলেছে সেটার একটু আলোচনা করতে পারি আমরা। সেটা হচ্ছে যে আহ এই লিনাসের মধ্যে যে ও ভাবছে, সাহাবের রিডিং এ যেটা ধরা পড়েছে যে কোনো অনুতাপ নেই। আসলে এই যে অনুতাপ নেই, অথবা এই যে একটা মানুষটা এক ধরনের নিস্পৃহ আপাত মনে হচ্ছে, এই যে এই জায়গাটাই উপন্যাসের একটি সৌন্দর্যের জায়গা, একটি এবং বিশিষ্টতার জায়গা। কারণটা হচ্ছে যে, এবং আর সাহাবের একটা কথার সাথে আমি একমত নই, সেই শব্দটি হচ্ছে অপরাধ। লিনাসও এখানে কোনো অপরাধ করে না। লিনাসও যে কথাটা পরিষ্কারভাবে বলেছে যে কোন রকম অজুহাত না দেওয়ার সাহস তার আছে, এটা তার একটা স্বীকারোক্তি, উপন্যাসের মধ্যে সেটা আছে, ইয়েস। নিজেই সেটা বলছে। হ্যাঁ, লিনাসেরও। এখন এই যে মানে যে রেপ হওয়া অথবা কাউকে রেপ করা, অথবা মানে জোর করে তার সাথে শারীরিক সম্পর্কের মধ্যে যাওয়া, এই জিনিসটা কতটা রেপ, আর কতটা তার মনে হয়েছে যে এটি তার একটি মানসিক ব্যাপার, যে তাকে সে রেপ করেছে। তার এখানে মানে মনস্তাপের, অনুশোচনার কোনো সুযোগ নাই। যেখানে তার অনুশোচনা হচ্ছে, তখনই সে যখন তার ওয়াইফের সাথে তার যে সম্পর্কে, যখন এই গল্পের ভিতরে আছে, জটিলতা তৈরি হচ্ছিল, যখন তারা পরস্পরের প্রতি আকর্ষণ হারিয়ে ফেলেছে, দোস্ত, সেই শুধু সময় তার। শুধু আরেকটা কথা মনে করিয়ে দিই তোমাকে। সেটা হ্যাঁ, হচ্ছে ঘটনাটা ঘটার পরে সে হ্যাঁ, অনুশোচনায়, সেই মানে যখন তারে থুথু দেয়, থুথু দেওয়ার পরে যখন তার বায়া পড়ে, মুখ দিয়া বায়া পড়ে, মুক্তি। সেখানে তো হ্যাঁ, মেয়েটা চলে গেল। কি সুন্দর করে হ্যাঁ, বলতেছে কিভাবে ঠোঁটের কোণ দিয়ে মুখের ভিতরে ঢুকে গেল তার থুথু। তারপরে সেখান থেকে বেরিয়ে গেল। বেরিয়ে যাওয়ার পরে সে সারাটা হাঁটলো, রাত সে পায়চারি করে কাটায় একটা হাঁটলো। হ্যাঁ, এই সমুদ্র সৈকতে। তো হ্যাঁ। এর মতো বড় অনুতাপ, আর এবং আর যে কিছু হতে অনুতাপটা পারে না, সারা কিন্তু জীবন, হ্যাঁ, হ্যাঁ, সে সারা সেটাই। জীবন বয়ে বেরিয়েছে সেই অনুতাপটা। হ্যাঁ, এই অনুতাপ, আর তাছাড়া তুমি দেখবা যে ওর যখন অনুতাপের জায়গাটি আসে, সত্যিকার অর্থে যে যখন তার নিজের জীবন নিয়েই সে যখন তাকিয়ে দেখে সে এক কত কত ব্যর্থ মানুষ, এই কথা সে ভাবতেও চায় না, বলতেও চায় না। সে তখন আসলে আরেকটা আনরিয়াল জগতের মধ্যে তখন চলে যায়, এবং নিজেকে সে আরেকটি গল্পের মধ্যে প্রবেশ করায়। ওই সেই অর্থাৎ মাছটার ভিতরে চলে যায়, ওই মাছের হ্যাঁ, হ্যাঁ, ভাসটা আছে না, একদম ওই হ্যাঁ। মাছের ভাসে, তো এবং চাঁদের ওখানে চলে এই যায়। হ্যাঁ, আরেকটা জিনিস দেখো, মানে তুমি তো বললা এই কথাটা, তাই আমি আরেকটা জায়গায় যাই, আমাদের এই সাহাবের কথায়। এই যে সাহাব, ও যখন একটা জায়গায়, অনেক তো এটা তো একটা ডায়েরি, অনেকটা স্বগতিত্বের মতো সারা উপন্যাসটাই। হ্যাঁ, যেন নিজের সাথে নিজে কথা বলছে। তো এবং নিজের সাথে নিজের কথা বলা এই উপন্যাসটা। এবং আহ, এক জায়গায় দেখো, সে যখন একের পর এক কতগুলো বইয়ের নাম বলছে যের মধ্যে কোনো নারী নেই, এই কথার অর্থটা কি? এই কথাটার অর্থ হচ্ছে, তার সাথে যখন তার ডিভোর্স, নারীর সাথে তার একটি সম্পর্ক তৈরি হয়েছিল তার স্ত্রীর সাথে ডিভোর্সের পরে, শুধুমাত্র একটি শারীরিক সম্পর্ক। অন্যান্য নারীদের সাথে তার যে সম্পর্কটা হয়েছিল শুধুমাত্র শারীরিক সম্পর্ক, আর কোনো সম্পর্ক সেখানে তৈরি হয়নি, হতেও দেয়নি সে। হ্যাঁ, সে হতো, আর সে যায়ও নি সেই জায়গাটায়। কিন্তু এই যে ডিভোর্সটা হওয়ার পরে, ডিভোর্সটা হওয়ার কারণটা কি ছিল, সে একটা জায়গায় বলছে যে তাদের সম্পর্কের মধ্যে সেই শীতলতা এসেছিল এই জন্য যে তারা পরস্পরের প্রতি আগ্রহ হারিয়েছিল। সেই জন্য একদিন যখন তাদের মধ্যে আকর্ষণ ছিল, তখন যেরকম ঘটনা ঘটতো সেরকম একদিন তার স্ত্রীকে চুলের মুঠো ধরে সে রাস্তার মধ্যে নিয়ে যায়। হ্যাঁ, ঠান্ডার মধ্যে নিয়ে যায়, এবং সম্ভবত তার কাপড়ও ছিল না।
না এবং না না, এই ঘটনা, কাপড় কাপড় হ্যাঁ ছিল, তারে কি করে ওই একই কুমারী অবস্থায় যেভাবে দেখছিল সাদা কাপড়, হ্যাঁ সেইভাবে ওই সাদা হ্যাঁ কাপড়টা পরিয়ে তারপরে ওই হ্যাঁ উপর থেকে তারে নিয়ে আসে ওই একই সিনকে রিক্রিয়েট করার চেষ্টা করতেছে। রিক্রিয়েট করে, হ্যাঁ। তার মানে এটা হচ্ছে এই যে পুরোনো যে তার একটা আহ ভালো লাগার যে জায়গাটা তৈরি হয়েছিল, সেই জায়গাটা সে ফিরে যেতে চায়। সেখান থেকে তাকে এখন মনে করো এই ঘটনার মধ্যে দিয়ে এই মেয়েটি আর সেই কুমারী অথবা সেই তরুণী নেই। তো কিন্তু সেই মেয়েটি এই জন্য তার কাছে এটার কাছে একটু বিশ্বদৃশ্য লেগেছে, অন্যদের কাছেও তাই, বিচারকের কাছেও তাই। তো কিন্তু এর কাছে কিন্তু সেটা ছিল না, অর্থাৎ তার অপরাধ বোধটা, যাকে আমরা সাধারণভাবে অপরাধ বলতে পারি, ওর ভিতরে কিন্তু এই অপরাধ বোধ, এই ধারণাটাই কাজ করছে না। ওর তখন মনে হয়েছে যে ওইটাকে রিকল করা, সেই ভালো লাগার মুহূর্তটাকে সে রিকল মেয়েটাকে সে করতে ফিরে চাচ্ছে, পেতে চাচ্ছে, সে ফিরে যেতে চাচ্ছে। জাস্ট হ্যাঁ জাস্ট তার প্রেমিকাকে ফিরে পেতে চাচ্ছে, যে হ্যাঁ প্রেমিকা বিয়ের পরে হারিয়ে গিয়েছে টোটালি। হ্যাঁ। এখন মনে করো কিছু হলো না, তখন সে তার নিজেকে, তো সে সারাক্ষণ নিজেকে রিড করছে, তাই না, এই উপন্যাসের মধ্যে। তো এখন তার কাছে মনে হয়েছে যে কি হয় যদি তোমার স্ত্রী না থাকে, তোমার কাছে নারী সঙ্গ না, এটা ইন্টারপ্রিটেশন, না থাকে, ইভেন তোমার এক কামনা বাসনা ছাড়া একটা নারীর কি কি প্রয়োজন আছে তোমার কাছে। সেই কারণে সে একের পর এক উপন্যাসের নাম বলে যায়, বইয়ের নাম সবগুলো উপন্যাস নয়, নাম বলে যায় যার মধ্যে নারী চরিত্র নেই। তো এই যে মনোজগৎটা, পুরোটাই তো একটা মনোজগৎ। এই লিনাসোলোর যে মনোজগৎ, তার মধ্যে এই প্রসঙ্গটা খুব প্রাসঙ্গিক হয়ে যায়। সে কতগুলো বইয়ের তালিকা বলে দেয় যে তার মধ্যে কোনো নারী নেই। তা আমার কাছে এই জন্য এই জায়গাটা কোনো কোশ্চেন তৈরি করেনি, আমাকে মুহূর্তের মধ্যে পৃষ্ঠাটা বন্ধ করে রেখে ভাবার চেষ্টা করেছি যে ও এটা কেন বললো, কেন লিখছে, কেন বলছে আর কি। হ্যাঁ, তো যাই হোক, এই আর কি। আর আর কেউ, আমি বলবো সবাই বইটা বারে 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 পড়বেন, এবং বারে বারে পড়ার সাথে সাথে বারে বারে মজা পাবেন। বই বোঝার জন্য না, মজাটা নেওয়ার জন্য। এটা হম। একটা কবিতা, আসলে এটা একটা বিউটিফুল ও পোয়েম, হ্যাঁ, মানে এটার ভাষা ফিকশনাল বিভিন্ন পোয়েম। জায়গায়, বিভিন্ন জায়গায় এত সুন্দর সুন্দর মানে বাক্য তৈরি হয়েছে, যে হ্যাঁ জায়গাগুলো খুবই পোয়েটিক। হ্যাঁ, হ্যাঁ, খুবই এটা poetic। আচ্ছা, আমি নিজের নিজের একটা অনুশোচনার কথা বলি। সেটা সেটা হইতেছে, আপনাদের কাছে হয়তো ভালো লাগবে না, সেটা হলো আমি যখন স্প্যানিশে আবার বইটা পড়ি, তারপর বাংলায় যখন আবার পড়ি, কিছু কিছু জায়গা মনে হয় যে হ্যাঁ আমি আনতে পেরেছি, আবার অনেক জায়গাতেই মনে হয় ধুর, এটা কি করছি আমি। সারা মানে স্প্যানিশ বললে এত কাব্যিক, এত সুন্দর লাগে, আর সে অনেক জায়গা আমি ধরতে পারিনি, আমার ব্যর্থতা সেখানে। তো এর জন্য অনুশোচনা হয়, মনে হয় আবার ওইটারে চেষ্টা করি, আবার ওইটাকে ওই ওই রকম কাব্যিক বাকি জায়গাগুলো যে করতে পারিনি, যেটা যেখানে আমার ব্যর্থ মনে হয়েছে, সেই জায়গাগুলো আবার ধরি। কিন্তু তখন আবার মনে হয় না, এর থেকেও আরো অনেক কাজ আছে এবং এর থেকে সুন্দর করার প্রয়োজন আসলে নেই। এই যতটুকু অনুবাদে হারায় ততটুকু হারাতে দিই না কেন, এরকম মনে হয় আর কি। না, আনিস, তোমার কাছে একটা প্রশ্ন এই ক্ষেত্রে, যে তুমি এখানে যে আত্মা শব্দটি বহুবার ব্যবহৃত হয়েছে, এই আত্মা, তুমি আত্মার যে সাধারণভাবে আমরা ইংরেজি শব্দটা ব্যবহার করি সেটা হলো স্পিরিট। আর তোমাদের ওখানে, তোমার মূল ভাষাতে, স্প্যানিশ ভাষাতে, এই যে স্পিরিট অর্থে যে আত্মা, এই কথাটা কি ওখানে আছে? আত্মা শব্দটি কি আর কোনো শব্দ ব্যবহার করা যায়? কারণ আমরা একটা জীবিত মানুষের, একটা প্রেমিকের একটা আত্মা নিয়ে যখন কথা বলছি, তখন আমার কাছে মনে হয় যে এটা তো অনুবাদের একটি শব্দ। মূল ভাষাতে মিন কি করেছে আর কি, মানে অর্থটা আত্মার কাছে হলেও এটা কি আসলে স্পিরিটের কথা বলছে কিনা, তোমার অনুবাদে কি, মূল ভাষাতে কি আছে? মূল ভাষাতে যেটা আছে, এটা যদি আমি লিখি, এটা আত্মাই হবে, কিন্তু আত্মাকে আমরা কিভাবে দেখি? স্পিরিট, স্পিরিট বললেও আমরা কিভাবে দেখি? অস্তিত্বকেও আমরা আত্মা দেখি, আবার ওই ওই জানটাকেও, হ্যাঁ জানটাকেও আমরা আত্মা দেখি। জান, আত্মা বলো এবং অস্তিত্ব, সবকিছু মিলেই আসলে হ্যাঁ, তাহলে অস্তিত্ব। হ্যাঁ ঠিক আছে। এইটা হলো আমার সমস্যা, হচ্ছে যে আত্মা, সমস্যা নয় মানে চিন্তার জায়গাটাতে রয়েছে, যে আত্মাকে যখন আমরা অস্তিত্ব হিসেবে চিন্তা করি, অর্থাৎ তোমার উপস্থিতিটাকে চিন্তা করি, তোমার অস্তিত্বটাকে চিন্তা, তোমার সত্তাকে যখন আমি ভাবি, সত্তাকে চিন্তা তোমার, করি। হ্যাঁ, সত্তাটাই হচ্ছে আত্মা। সেখানে আত্মা শব্দটিকে আমাদের যখন বাংলায় ব্যবহার করছি, তখন কিন্তু আমাদের ওয়ান ডিরেকশনে নিয়ে যাচ্ছে, বুঝছো? এক্স্যাক্টলি। এইটা আমি তোমাকে বলতে চাচ্ছিলাম আর কি। হ্যাঁ একেবারেই ঠিক, একেবারেই ঠিক। এখানে আত্মার জায়গায় আমি যদি সত্তাও লিখতাম, তাহলে আবার আর একটা সাইড আমি হারিয়ে ফেলতাম। এখন বুঝাতে পেরেছি? তো ওইখানে হয়তো আমার পরের এডিশনে সত্তা দিতেও পারি, ওইটা হ্যাঁ, যেহেতু তোমার ওইটা যেহেতু তোমার বেশি মিন করতেছে।
হ্যাঁ, উপন্যাসের মাঝামাঝি পর্যায়ে এসে আর শেষটা একদম শেষটা বাদে এবং উপন্যাসের প্রথম দিকটা বাদে মাঝামাঝি এসে আমার কাছে মনে হয়েছে যে অনুবাদেও তুমি এইখানে আনইভেন হয়েছে আর কি, বুঝছো? যেমন শুরুতে যেরকম ছিল শেষে এসে যতটা ভালো লাগতেছে, মাঝখানে কিছু এসে আমার কাছে একটু খটোমটো লাগছিল আর কি, যে কারণে তোমার এই অনুবাদটা আমাকে, আমি তো আসলে অনেক আগে একবার পড়েছিলাম, এখন এসে দ্বিতীয়বার পড়লাম, তৃতীয় অ্যাকচুয়ালি ইনফ্যাক্ট আমি 3বার পড়েছি, এই আলোচনার জন্য একবার পড়লাম আর কি। হ্যাঁ, প্রথমবার পড়ে ভালো বুঝতে পারি নাই, দ্বিতীয়বার পড়ে বুঝেছি একরকম, আর তৃতীয়বার পড়ে এসে আরো ভালোভাবে বোঝার চেষ্টা করলাম আর কি। হ্যাঁ, তো এই তুমি তো এই বইটা লিখেছো আসলে অনেকটা দিন আগে, আরো 4-5 বছর আগে, এর মধ্যে তুমি অনুবাদ নিয়ে অনেক কিছু ভেবেছো, অনেক কাজ করছো, নিজেকে বদলানোর চেষ্টা হচ্ছে, এক বইকে অনেকবার রিএডিশন। আমার ধারণা তুমি যদি আবার ভবিষ্যতে কখনো এই বইটার সংস্করণ করো, তখন এই অনুবাদটা আরেকবার তোমার হাতে পলিশ হয়ে যাবে। না, এটা মনে হয় করব না, করলে আমি নিঃসঙ্গতার 100 বছর করব। না, আচ্ছা, কেন? বইটা তো, এই বইটা এটা ছোট, এটার তো আসবে সংস্করণ, আরো আসবে। আমার মনে হয় তোমার সেই নেক্সট সংস্করণের সময় আরেকবার চোখ বোলানোর দরকার। মনে হ্যাঁ, হয় না কারণ সংস্করণ কোন আসবে। কোন জায়গায় বাক্যের সাবলীলতাটার মধ্যে কিছু ক্ষুণ্ণ আছে, হয়েছে, আমার কাছে চোখে পড়েছে। আমার হ্যাঁ, ভয় লেগেছে কিন্তু। হ্যাঁ, কোন জায়গায় আছে, এবং সেটা আমরা যখন, তুমি এলে আমরা যখন বসবো, আমরা এটা নিয়ে আলোচনা করবো, কারণ আমি আসলে চাই এটা নিয়ে তোমার সাথে আরো বসতে, কারণ এই বইটা আসলে খুব ভালো বই, তোমার সাথে বসলে আমি এটা আরো ভালো বুঝতে পারবো। কিন্তু নেক্সট এডিশনে আমার মনে হয়, তোমার তো মানে এই শতবর্ষের নিসঙ্গতা, সেটা তো তোমার অনেক দিন লাগবে এটা করতে, এটা তো অতদিন লাগবে না। হ্যাঁ, শোনো, কয়েক জায়গায় হয়েছে এরকম, কয়েকটা শব্দ উলট পালট হয়ে গেছে, মনে হচ্ছে যে ওই শব্দটা এখানে থাকার কথা ছিল না, অন্য জায়গায় থাকার কথা ছিল, এরকম আছে দুই একটা আছে জায়গায়। কিছু কিছু জায়গায়, যে ওগুলো হলে আপনারা একটুখানি ইতে দিয়ে দিয়েন, এই গ্রুপের ভিতরে দিয়ে দিয়েন। আর আরেকটা ব্যাপার হচ্ছে, পেদ্রো পারামো সংস্করণ করা যায়, এটার আরেক সংস্করণ হবে না, কারণ হচ্ছে বাণিজ্যিক, আর কিছুই না, এই বইটা বিক্রি হয় না। অন্যগুলো যেহেতু পেদ্রো পারামো বিক্রি হচ্ছে, এবং ওটার পরবর্তী সংস্করণে আমি ওটা করতেছি, ওটা করা হচ্ছে এখন, ওটা করে আমি দিয়ে দেব। কিন্তু এই বইটা আমার মনে হয় না আমার আর ধরা হবে, ওই বাণিজ্যিক তুমি কারণে এই যে একটা কালেকশনের মতো করা যায় না, তোমার এই যে ছোট আয়তনের যে 3টা বই, তা দিয়ে একটা কালেকশন হলো, যে লাতিন নির্বাচিত উপন্যাস এই জাতীয় একটা, তাতে 3টে উপন্যাস গেল, যেখানে বা যে উপন্যাসে তোমার কথা অনুযায়ী মার্কেটে যার একটা আহ বিক্রয় হচ্ছে, আবার যেটা একটু কম বিক্রি যাচ্ছে সেটাও চলে গেল একসঙ্গে, 3টে উপন্যাস গেল, তখন তুমি এটা প্রস্তাবটা এডিশনটা করতে পারো। করেছিলাম পাঠক সমাবেশে, ওনারা করেননি, ওনারা নেননি প্রস্তাবটা। তো আচ্ছা, আচ্ছা। ওটা একটা কারণ। আর আরেকটা কারণ হচ্ছে, এটা হলো সিলি একটা কারণ, যদিও আমি এইতে এখন আর সন্তুষ্ট নই, এই এই কি বলে, এই সংস্করণে আমি নিজেও সন্তুষ্ট নই, কিন্তু তারপরেও এই আমি এই এর পরের বার যখন করলাম, তারপরেও যদি আমি আবার করতে যাই, এটাকে আরো সুন্দর করা যাবে, তারপরে আবার যদি করতে যাই আরো সুন্দর করা যাবে। যার ফলে এই যে আমি শ্রমটা দেব, সেই শ্রমটা যদি আমি নতুন আর একটা কন্টেম্পোরারি ছোট আর একটা বইতে নিয়ে আসি, সেটা আমার মনে হয় বাংলা ভাষাভাষী পাঠকদের জন্য আরো বেশি ইন্টারেস্টিং হবে এটার চেয়ে। এটা তো মোটামুটি আমরা ধরতে পেরেছি, আমি কত ভালো অনুবাদক হলাম না তার থেকেও আমি বলবো এই বইটাতে আমরা মোটামুটি অনেত্তিকে ধরতে পেরেছি, কুয়োকে ধরতে পেরেছি, সামান্য একটু ভজঘট হলেও আমরা ধরতে পেরেছি। কিন্তু যে পরিশ্রমটা আমি করব, এটা আমি অন্য জায়গায় দিতে চাই, যেন আমি আর একটা রত্ন আহ, বাংলা ভাষার পাঠককে দিতে চাই। এটা হলো আমার চিন্তা ভাবনা। আজকে কি শাহিন আসেনি? শাহিন এসেছিল, চলে গিয়েছে। ও, চলে গিয়েছে। তো আমরা আলাপ এখানে শেষ করি। মোজাফফর, তুমি কই? তুমি তো পলাইছো। আমি আছি। এই রিটন ভাই চলে গেছে। আচ্ছা, আহ, তো ঠিক আগে আছে। পরের পর্বটা ঠিক করেন যাওয়ার আগে। হুম। হুম। পরেরটা কি এখনই ঠিক করব, নাকি আমরা পরে আলাপ করে দিয়ে দিব? না, এখনই আলাপ করি, এখন তো সময়টা কিছুটা আছে, সবাই একসঙ্গে যেহেতু আছি। হ্যাঁ, আলোচনা শাহাব করাই আছে। ভালো, পরে তো সবাই রেকর্ডিং পাবো অফ না। করে দিই। হ্যাঁ, অফ আহ, করেন, রেকর্ডিং লাগবে না।